গল্প মায়াবতীর ইচ্ছা। লেখনীতে ইশরাত জাহান। অন্তিম পর্ব। নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আদ্র আর রুদ্র। চোখ তাদের বাড়িটির দিকে। পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে একসাথে দুই ভাই। রুদ্র বাড়িটির দিকে চোখ রেখেই বলে, বাবা মা বেঁচে থাকলে আজ আমরাও একসাথে পুরো পরিবার তোমার বউ দেখতে যেতাম। আর সেটা এই বাড়ি থেকেই। তাই না ভাই? বাবা মায়ের চেহারা ভেসে আসতেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠল আদ্রর। এক আঙ্গুল উঁচু করে রুদ্রকে দেখিয়ে বলে, ওই কোণাটায় একটা ঘর ছিল। ওখানে বাবা মা থাকতো। আমি যখন স্কুলে যেতাম মা ওই জানালা দিয়ে আমাকে দুই হাত নাড়িয়ে বিদায় দিত। আমি আর বাবা ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে হাসি মুখে মাকে টাটা বলে গাড়িতে উঠতাম। তুমি তো তাও মা বাবার থেকে কিছু মুহূর্ত পেয়েছো। আমি আমার পুরো ছোটবেলাটা হারালাম। না পেলাম আপন বাবা মায়ের আদর ভালোবাসা, না পেলাম পালিত বাবা মায়ের আদর ভালোবাসা। রুদ্রের দিকে তাকিয়ে আদ্র বলে, মা তোর জন্য অনেক ছোটাছুটি করেছে ভাই। শেষমেশ নিজের জীবনটাই দিয়ে দিতে হলো তার ছোট ছেলেকে পেতে। চোখ বেয়ে পানি পড়ল রুদ্রর। নিজের হাতে পানি মুছে বলে, চলো ভাবিকে দেখতে যেতে হবে তো। তোমার প্রেয়সীকে পাওয়া তো এখনো বাকি। মৃদু হেসে আদ্র বলে, দাদা দাদি আসুক আগে। বলতে না বলতেই আদ্র ও রুদ্রের দাদা দাদি এসেছেন। একসাথে দুই নাতিকে জড়িয়ে ধরেন তারা। তারপর গাড়িতে উঠে রওনা দেন সর্দার বাড়ির দিকে। আয়নার সামনে বসে নিজেকে দেখে লজ্জাবতী হয়ে আছে সিয়া। পাশেই দাঁড়িয়ে আছে মিলি ও হিয়া। মৌ বিছানায় বসে ওর ছেলে প্রলয়কে নিয়ে। মায়া তার সাথে খেলছে। সিয়ার মাথায় টোকা দিয়ে মিলি বলে, এত লজ্জা পেয়ে মাথা নিচু করে আছিস কেন? আমরা বোনেরাই তো আছি এখানে। হিয়া দুষ্টুমি করে বলে, বুঝতে পারছিস না? এগুলো আসলে ঢং করছে। ওনার মনে তো প্রথম দিনেই মনে লাড্ডু ফুটেছিল। শুধু অবুঝের ভান ধরেছিল। সিয়া চোখ রাঙিয়ে বলে, একটু বেশি বলছিস না তুই? হিয়া দ্বিগুণ তেজ দেখিয়ে বলে, আমি বেশি বলছি তাই না। তোর তো গাইনোলজি হওয়ার ইচ্ছা ছিল। তুই অর্থোপেডিক নিয়ে পড়ছিস কেন বল? আমার ভাগ্যে ছিল তাই আমি এই সাবজেক্ট নিয়েছি। এটার মানে অন্য কিছু না। প্রলয়ের ছোট ছোট আঙুল খুঁটছিল মায়া। মাত্র 4 দিন আগেই প্রলয় এই পৃথিবীর মুখ দেখেছে। পিয়াসের ছেলের নাম প্রলয় দিয়েছে। এটা পিয়াসের ইচ্ছাতেই হয়েছে। এই ছোট প্রলয়ের নরম তুলতুলে লাল বর্ণের হাত ধরে মায়া ম্লান হেসে বলে, তোমার ভাগ্যটা তো তুমি নিজে গড়ে নিয়েছো সিয়া। ঠিক যেমন আমি আমার মন্ত্রী মশাইকে পেয়েছি। উদ্দেশ্য না থাকলে তো সফলতা আসে না। ভাবির কথাতে মুখ থেকে কিছু বের হচ্ছে না সিয়ার। হিয়া চশমা চোখ দিয়ে ইশারা করে বলে, এখন কি বলবি? গুরুজন কিছু বলেছে বলে চুপ থাকবি তাই না? চোখ ছোট ছোট করে লজ্জা মাখা হাসি দিয়ে সিয়া বলে, এমন ভাবে বলছিস যেন তোর সময় আসবে না। আমার পরে তো টার্ন। মনে রাখিস এটা। ব্রুকুচকে হিয়া বলে, আমার এমন কেউ নেই যে আমার টার্ন আসবে। বাবা বলেছিল তো অনেক আগেই যে আমাকে পড়াশোনা করাবে। যেদিন কাউকে ভালো লাগবে সেদিনের কথা ভিন্ন। মায়া তাকালো হিয়ার দিকে। হিয়াকে উদ্দেশ্য করে বলে, কিন্তু তুমিও তো ভালোবাসো। মায়া কিছু বলতে যাবে তার আগে হিয়া বলে ওঠে, না ভাবি। ওটা মোহ ছিল। ভালোবাসা মনে করে আমি আমার ক্যারিয়ার হারাতে চাই না। তুই এভাবে কেন বলছিস হিয়া? সব তো পাল্টে গেছে। রুদ্র ভাই। সিয়াকে আর কিছু বলতে না দিয়ে হিয়া বলে, ওনার নামটাও শুনতে চাই না। নষ্ট পুরুষ একটা। আমাকে তো ঠকিয়েছে, পুরো পরিবারকে ঠকিয়েছে। প্রতারক, নষ্ট পুরুষ। কথাগুলো বলতেই হিয়ার চোখ থেকে পানি পড়তে থাকে। উল্টো দিকে ঘুরে হিয়া চোখের পানি মুছে নেয়। মায়া এসে সিয়ার কানে কানে বলে, রুদ্রর পরিচয় বলনি তুমি। মাথায় হাত দিয়ে সিয়া বলে, কিভাবে কি করব বলো? সেই মেডিকেল যাওয়া আসা, আবার মৌ অপুকে নিয়ে ব্যস্ত হতে হয়। আর ম্যাডাম নিজেও তো কলেজ ভর্তি হয়ে ব্যস্ত হয়। উপন্যাস ছাড়া আমাকে কখনো সময় দেয়ও। ওর জন্য মার্কেটটাও আমাকেই করতে হয়। ওর তো খালি নিজের জন্য পছন্দ করে ওই উপন্যাসের বই কিনবে। আমি তো ভেবেছি তোমরা বলেছ। আমি আর মিলিত নতুন করে ব্যবসার কাজে হাত লাগিয়েছিলাম। অন্যদিকে আমার ফ্যাশন হাউজের ব্যবসা তো আছেই। অবশ্য আমাদের ব্যস্ততায় যখন কিছু জানেনি তাহলে আজকে হিয়ার জন্য সারপ্রাইজ থাকবে। মায়া বলে ওঠে। উত্তেজিত হয়ে হাসি দিয়ে সিয়া বলে, একদম ঠিক বলেছ। আজ হিয়া ওর নষ্ট পুরুষের আসল পরিচয় পেয়ে অনেক বড় সারপ্রাইজ পাবে। সবার আড্ডার মাঝেই পিয়াস এসে বলে, বসও এসেছে ম্যাম।
মাত্র গাড়ি ঢুকলো বাড়ির ভিতর। রাজ এসেছে শুনে শাড়ি পরা অবস্থায় দৌড় দেয় মায়া। সিঁড়ির কাছে আসতেই দেখতে পেল ঘামে ভিজে আছে রাজ। সাদা পাঞ্জাবি ঘামে একাকার। সিঁড়ির দিকে চোখ যেতেই রাজ তার হাত দুই দিকে মেলিয়ে বলে, আমার বক্ষে তোমাকে স্বাগতম মায়াবতী। শাড়ির কুচিগুলো একটু উঁচু করে এক এক সিঁড়ি পার করে রাজের কাছে পৌঁছায় মায়া। এক লাফে ঝাপটে ধরে রাজকে। রাজও মায়াকে আঁকড়ে নেয় নিজের বাহুডোরে। রাজের কপাল বরাবর মায়ার ওষ্ঠ। মায়া চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই। এই সুযোগে নিজের মনের ইচ্ছামতো ভালোবাসার পরশ দিতে থাকে রাজের ললাটে। শুধু তাই না, বেখেয়ালে রাজের নাকের কোণা এমনকি গালেও ভালোবাসার পরশ একা দেয় মায়া। কিছুক্ষণ এমন করে থেমে যায়। রাজ এবার মায়াকে নামিয়ে মায়ার মুখে দুই হাত রেখে বলে, আমি একমাত্র মন্ত্রী যে তার বউ দ্বারা অপহরণ হতে থাকে। অবশ্য আমি এটাতে নিজেকে গর্ববোধ করি। হেসে দেয় মায়া। জোরে চিল্লিয়ে ডাকে সবাইকে। রান্নাঘরে কাজ করছে মেয়ে। তাদেরকে তদারকি করে শাহানা, পারভিন ও মালিনী। মায়া জোরে জোরে বলছে, মন্ত্রী মশাই এসেছে। তোমরা সবাই কোথায়? মায়ার কণ্ঠ পেয়ে একে একে সবাই বের হয়। একজন সার্ভেন্ট আসতেই মায়া বলে, মন্ত্রী মশাইয়ের জন্য আমি যে শরবত করেছি ওটা নিয়ে আসো। সার্ভেন্ট মাথা নাড়িয়ে নিয়ে আসে শরবত। মালিনী এসে জড়িয়ে ধরে রাজকে। সবার সাথে আলাপ করে রাজ আসে মাহমুদ সর্দারের কাছে। মাহমুদ সর্দারকে জড়িয়ে রাজ বলে, তোমাদের প্রত্যেকটা রোমান্টিক পিক আমি দেখেছি বাবা। অবাক হয়ে যায় মাহমুদ সর্দার। তিনি তো কোনো ছবি বা ভিডিও করেননি। এ ছেলেকে কে দিল ছবি? রাজকে প্রশ্ন করেন, কিভাবে? দুষ্টু হেসে রাজ বলে, কি মনে করো তুমি আমাকে? আমি তোমার কেয়ারলেস ছেলে? না বাবা না। আমি দায়িত্বশীল একজন ছেলে। তাই তো তোমাদের পিছনে আলাদা লোক লাগিয়ে রেখেছিলাম। চোখ বড় বড় হয়ে যায় মাহমুদ সর্দারের। মালিনী এসে কান ধরে টান দেয় রাজের। মাহমুদ সর্দার মালিনীকে সাপোর্ট করে বলেন, আরো জোরে টান দেও কান। বাবা মায়ের হানিমুনে কেউ লোক লাগায়। মালিনী কান ছাড়তেই রাজ কানে হাত দিয়ে ডলতে থাকে। তারপর বলে, এমনভাবে বলছো যেন আমি তোমাদের পার্সোনাল মোমেন্ট দেখেছি। লাগামহীন হতে পারি কিন্তু বিবেকহীন না। চুপ করো বেয়াদব ছেলে। যে ছেলে লাগামহীন হয় সে বিবেকহীনের উপরে ছাড়া কম কিছু না। ধুর বাবা। তোমাদের সেফটির জন্য এত কিছু করলাম। আমাকেই করো দোষারোপ। এমনিতে তো বউ নিয়ে কখনো মধুচন্দ্রিমা করবে না। ছেলে হয়ে আমি যেটা করেছি তাতে তোমার গর্ববোধ করা উচিত। এমন ছেলে লাখে একটা। এই লাখ ছেলের একটা ছেলে আমাকে কেন দিল খোদা? তোমার বংশের বাতি জ্বালাতে আমাকেই প্রয়োজন বাবা। বলেই দৌড়ে নিজের ঘরে গেল রাজ। মাহমুদ সর্দারের ঠিক নেই। এখনই হয়তো ঠাস করে বুড়ো ছেলের গাল লাল করে দিতে পারে। মাহমুদ সর্দার কপাল চাপড়াতে চাপড়াতে বলেন, বিয়ের দুদিন আগেও ছেলে আমার ছিল অবুঝ খোকা। বউ পেয়ে ছেলে আমার হয়ে গেল পাকা। ফ্রেশ হয়ে রাজ এসে বসল হলরুমে। এই তো আর 5 মিনিট। তারপর আদ্র ও তার পরিবার আসবে। কল করে খোঁজ নিয়েছে রাজ। শাহানা, পারভিন এসে খোঁচা দিচ্ছে মায়াকে। মায়া মাথা নাড়িয়ে না করতে থাকে। রাজ এটা লক্ষ্য করে বলে, আমার বউটা হঠাৎ লজ্জা পাচ্ছে কেন? কিছু কি হয়েছে? মায়া এবার শাহানা, পারভিনের দিকে তাকিয়ে বলে, তোমার এই লাগামহীন জামাইকে কিছু বলতে সাহস পাই না মা। জনসম্মুখে উল্টা পাল্টা বলে দেয়। চোখ ছোট ছোট করে রাজ বলে, উচিত কথার মূল্য নেই। যাই হোক বলো কি হয়েছে? মায়া তার দুই হাত এক করে আঙুল গোটাতে গোটাতে বলে, এই বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে মন্ত্রী মশাই। রাজ একবার করে সবার মুখের দিকে তাকালো। সব শেষে মাহমুদ সর্দারকে আসতে দেখল। পাশে হাসি খুশি মালিনীকেও। সোফা থেকে এক লাফে উঠে দাঁড়ায় রাজ। হকচকিয়ে তাকালো বাড়ির সবাই। সিয়াহিয়া, মিলিমও ওরা এখনো ঘরে। হলরুমে মায়া, রাজ সহ বাকি বড়রা আছে। রাজ আতঙ্কের সাথে বলে, ছি বাবা। তোমাকে আমি দাদু বানাতে চেয়েছিলাম। তুমি আমাকে ভাই বানিয়ে দিলে। এই সমাজে আমি এখন মুখ দেখাবো কিভাবে? লোকে বলবে, বাবা হওয়ার সময় যার সে হতে পারে নাই বাবা। বাবা যার হবার কথা না সে হতে চলেছে আবারও বাবা। রাজের কথার কিছু বুঝতে পারল না মাহমুদ সর্দার। মায়া বুঝতে পারল ব্যাপারটা। শাহানা পারভিনকে ইশারা করে বলে, দেখেছো মা। এই কারণেই আমি তোমাদের সামনে ওকে কিছু বলতে চাইনি। ব্যাটা লাগামহীন। শাহানা পারভিন এবার রাজকে বলে, ওরে বাপ, তোর বাপ হতে যাচ্ছে না বাপ। তুই হবি বাপ।
এতবার বাপ বাপ শুনে একটু কনফিউজড রাজ। কিছুক্ষণ মনোব্রত পালন করে আবারও লাফিয়ে বলে, মানে আপনার টাইম আয়েগা। আমিও এবার বাবা হব। লজ্জায় মাথা নিচু করল মায়া। রাজ খুশিতে মাহমুদ সর্দারকে জড়িয়ে ধরে। তারপর সার্ভেন্টকে বলে বাসায় আরো মিষ্টি আনতে। কিছু একটা ভাবতেই রাজের মনে পড়ে তার তো এখনো 1 মাসের দূরত্ব মোচন করতে পারেনি। মনের আবেগে বলে ফেলে, তাহলে বাথরুম বিলাসের কি হবে? রাজের কথার মাথা মুন্ডু বুঝতে পারল না কেউ। কিন্তু মায়া বুঝতে পারল। ক্ষিপ্ত হয়ে তাকালো রাজের দিকে। রাজ ঠোঁটটা বাচ্চাদের মতো করে তাকালো মায়ার দিকে। মায়া হাতে থাকা ফোন দিয়ে মেসেজ করে রাজকে, বাচ্চা আসতে চলেছে আমাদের। এখন তো একটু সংযত রাখো নিজেকে। বিয়ের পর বউকে নিয়ে না করতে পারলাম মধুচন্দ্রিমা, না ঠিকভাবে হলো বাথরুম বিলাস। এটা তো বিনা বাক্যে বজ্রপাতের মতো করে বাচ্চা হাজির হলো। এই তুমি না এতদিন বাচ্চা বাচ্চা করেছ। এখন বাচ্চার বাপ হতে যে খুশি হচ্ছ না কেন? বাচ্চা নিব বলেছি, কিন্তু প্রসেসিং এত ফাস্ট হয়ে যাবে বুঝে উঠতে পারিনি। আমি ছক্কা মারতে না মারতেই আমার বাচ্চা আমাকে আরেক ম্যাচ দেখিয়ে দিল। লাগামহীন মন্ত্রী মশাই। চারপাশে ঢাকঢোল বাজতে শুরু হলো। সবাই বুঝে গেল আদ্র ও রুদ্র এসেছে। যেহেতু সর্দার বাড়ির বিয়ের দেখাশোনার আয়োজন চলছে, তাই তাদেরকে জমজমাট ভাবেই প্রস্তুতি নিতে হয়। গেটের সামনে কিছু লোক রেখে দেওয়া ছিল, যারা বরযাত্রী দেখলেই ঢাক ঢোল বাজাতে থাকবে। রাজ হাত দুটো উঁচু করে নাচতে নাচতে জোরে জোরে পিয়াস ও তারেককে ডেকে বলে, পিউ বেবি চলো তাহলে। তারেক ভাই আসো। আমাদের ভাইরা ভাইকে ওয়েলকাম করতে হবে তো। পিয়াস ও তারেক চলে যায় রাজের সাথে। ঘরে বসে ঢোল বাজার শব্দ পেল মেয়েরা। হিয়া বলে ওঠে, ওই দেখ বন, তোর বর চল এসেছে। সিয়া মনে মনে বলে, শুধু আমার বর না, তোর বড় এসেছে বোন। শুধু তোর সারপ্রাইজের অপেক্ষা। গেট থেকে আদ্রদের ওয়েলকাম করে সর্দার বাড়ির সদস্য। রাজপিয়াস তারেক এখনো নাচতে থাকে। গাড়ি থেকে বের হয়ে রুদ্রও সামিল হয় রাজের সাথে। সবাইকে এভাবে খুশিতে নাচতে দেখে মাহমুদ সর্দার খুশি হন। শুধু কল্পনায় ভেসে আসে মোহন সর্দারের চেহারা। মোহন সর্দার কোনো ভুল না করলে আজ এই মহা খুশিতে তিনিও থাকতেন। বাবা হারানোর পর এক চাপা কষ্ট থাকে মাহমুদ সর্দারের মনে। আজ ভাই মারা যাওয়াতে একই কষ্ট হচ্ছে তার। হিয়া আর মিলি চলে এসেছে হলরুমে। সিয়ার কাছে মৌ আছে। সিয়াকে ডাকলেই মৌ তাকে নিচে নিয়ে আসবে। খুশিতে খুশিতে নিচে নামে হিয়া ও মিলি। হলরুমে এসে বসেছে আদ্র, রুদ্র ও তাদের দাদা দাদি। হিয়া ও মিলি এসে সালাম দিল তাদের। তারপর আদ্রর পাশে তাকাতেই হিয়ার চোখ মুখ মলিন হয়ে আসে। ঠোঁট দুটো ফাঁকা হয়ে যায় হিয়ার। হুঁশ ফিরে আসে রুদ্রের চোখ টিপ দেওয়াতে। ক্ষিপ্ত হয়ে হিয়া বলে, এই নষ্ট পুরুষ এখানে কি করছে? একটু জোরেই বলে হিয়া। ক্ষোভ করে হাত চেপে ধরে মিলি। দাদা দাদি কিছু মনে করতে পারে তাই। হিয়া হাত ছাড়িয়ে বলে, আটকাচ্ছ কেন আমাকে? তোমার ভাই নষ্ট পুরুষ বলে আমি তাকে কিছু বলতে পারবো না। ওনাকে তো ভাইয়া বের করেও দিয়েছে। আবার কেন এসেছে? দাদা দাদি অবাক হয়ে তাকালো এদিক ওদিক। আদ্র ফিসফিসিয়ে বলে, এটা হিয়া, রুদ্রর হিয়া পাখি। ব্যাটা রুদ্র অভিনয় করতে করতে ওর সামনে হয়েছে নষ্ট পুরুষ। মানে হিয়ার মন ভেঙ্গে দেওয়ার অভিনয় করেছিল তাই। বাকিটা বুঝে গেল দাদা দাদি। দাদি তখন দুষ্টুমি করে চোখ রাঙিয়ে বলে, তোমার তো দেখছি অনেক সাহস মেয়ে। আমার নাতিকে তুমি অপমান করো। হ্যাঁ, আপনার নাতি তো নষ্ট পুরুষ তাই। আর কিছু না বলে অবাক হয়ে হিয়া বলে, আপনার নাতি মানে? আমি তো আদ্র ভাইকে কিছু বলিনি। রুদ্র ভাইকে বলেছি। ওটাও আমার নাতি। আমার ছোট নাতি। গাল হা করে চশমাটা ঠিক করে হিয়া। তারপর সবার দিকে তাকালো। সবাই হাসতে থাকে। মায়া এসে সবকিছু খুলে বলে হিয়াকে। রুদ্রর আসল পরিচয়। রুদ্রর বর্তমান চাকরি সহ সাহায্যের কথাটাও বলে মায়া। রুদ্র তাকায় না হিয়ার দিকে। ওর চোখ ফ্লোরের দিকে। রাজ এসে হিয়ার মাথায় হাত রেখে বলে, তোর কষ্টটা আমরা সেদিন উপলব্ধি করেও চুপ ছিলাম বোন। তোকে সত্যিটা বলিনি কারণ তোর মন এতই নরম যে যার প্রতি তোর ঘৃণা আসে তাকে সরাসরি দেখিয়ে দিতি। আসল সত্যটা জানলে আমাদের মতো শক্ত থেকে অভিনয় করে যেতে পারতি না। এতে ওরা অ্যালার্ট হয়ে যেত তাই। হিয়ার চোখ ভিজে এসেছে। রুদ্রের দিকে তাকিয়ে আছে সে। চশমা চোখেই চোখের পানি ফেলছে।
অস্পষ্ট সুরে বলে, রুদ্র ভাই। রুদ্র এখনো তাকায়নি। হিয়ার এই আস্তে করে ডাক তার কান অবধি পৌঁছায়নি। হিয়া ধরে নিল রুদ্র অভিমান করেছে। কষ্ট হলো হিয়ার। এতদিন করা বাজে ব্যবহারের সাথে হয়তো আজকের ব্যবহার রুদ্রের মনে দাগ কেটে নিয়েছে। বড় লম্বা গাউন পরেছিল হিয়া। পায়ের নিচে অবধি চলে যায় গাউনের ঘের। দুই হাত দিয়ে উঁচু করে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ঘরের দিকে দৌড় দিল। হিয়ার এক এক পদক্ষেপ কর্ণপাত হলো রুদ্রের। মাথা উঁচু করে দেখল হিয়াকে যেতে। কিছু না বলে চুপ আছে সে। রাজ এসে রুদ্রের পিঠে চাপড় মেরে বলে, ভাই আমার তাড়াতাড়ি যাও হিসাব মেটাতে। যদি থাকো রাজি তবেই তোমার জন্য ডাকবো আমি কাজী। রুদ্র সবার দিকে তাকালো। সবার সম্মতি পেয়ে হিয়ার ঘরের দিকে দৌড় দিল রুদ্র। খাটের কোনায় হেলান দিয়ে হাঁটুর মাঝে মুখ গুজে কান্না করছে হিয়া। রুদ্রকে অনেক অপমান করেছে। এখন রুদ্রের বিষয়ে জেনে তার খারাপ লাগছে। ওর সামনে যাওয়ার মতো মনোবল শক্তি পাচ্ছে না। হিয়ার ঘরের দরজার কাছে এসে রুদ্র দাঁড়িয়ে আছে। দেখতে থাকে কান্না করা হিয়া পাখিকে। ধীরে ধীরে এসে হিয়ার পাশে বসে বলে, হিয়া পাখি। কান্নারত লাল মুখটা উঁচু করে তাকালো হিয়া। রুদ্র তাকিয়ে আছে তার দিকে। মুখে বিজয়ের হাসি। হিয়া কেন কান্না করছে এটা রুদ্র খুব ভালো করেই বুঝতে পারছে। রুদ্রের মুখে মলিন হাসি দেখে হিয়া দুই হাত দিয়ে কিল মারতে থাকে রুদ্রকে। রুদ্রকে মারতে মারতে বলে, আমার কষ্ট লাগলে আপনার ভালো লাগে তাই না রুদ্র ভাই। রুদ্র হিয়ার হাত দুটো একসাথে ধরে হিয়ার মুখের কাছে নিজের মুখ এগিয়ে বলে, যার জবান থেকে আমাকে নিয়ে এমন মিথ্যা কথা বের হবে সত্যি বলছি সে এই দুনিয়ার সবথেকে বড় নিকৃষ্ট ব্যক্তি। আমি কখনোই পারবো না আমার হিয়া পাখিকে কষ্ট দিতে। আমি বিশ্বাস করি না। বুকের বাম পাশে আঙুল দিয়ে ইশারা করে বলে, বিশ্বাস কর হিয়া পাখি। তোকে যতবার কষ্ট দিয়েছি ততবার আমার এই হৃদয়কেও ক্ষত করেছি। কেন কষ্ট দিলেন তাহলে? বলে দিলেই তো হতো যে আপনি আমার নষ্ট পুরুষ নন, আপনি যে আমার শুদ্ধ পুরুষ। খাটের উপর শুধু মাথাটা এলিয়ে দিল রুদ্র। পা দুটো ফ্লোরে মেলে রেখেছে। বুকের ওপর দুটো পাঞ্জাবির বোতাম খোলা। হিয়ার কাছে মোহনীয় লাগছে। উপরের দিকে তাকিয়ে রুদ্র বলে, আমার হিয়া পাখি যে কোমল হৃদয়ের অংশীদারি। সে পারে না কোনো নিখুঁত অভিনয় করতে। শুধু পারে অভিমান নিয়ে দূরে সরে যেতে। এটার জন্য আপনি দায়ী। একবার বললেই হতো যে এগুলো সব অভিনয়। কিন্তু আপনার ভালোবাসাটা ছিল একদম মন থেকে। বলতে তো চেয়েছিলাম অনেকবার। কিন্তু থমকে গেছি। আমার জ্বর আসলে তোর আতঙ্ক, আমার কোনো ক্ষত হলে তোর এগিয়ে আসা, এই সব কিছু দেখে তোকেও আমি সবকিছু বলতে চেয়েছিলাম। কিন্তু পারিনি কারণ ওই সোনালির জন্য। তুই যখন আমাকে নিয়ে অধিক চিন্তিত হতে থাকিস তখন ওই মহিলা তার পাপ কাজগুলোকে বাড়িয়ে দেওয়ার একটা আকাঙ্ক্ষা পেত। তুই আমাতে মেতে থাকলে ওই মহিলা তার চাবিকাঠি পেয়ে যেত। রাজ ভাইকে কখনো যারা কাবু করতে পারবে না। এটা আমি একদম শিওর ছিলাম। কারণ ওদের সম্পর্কে আমি সবই জানতে পারি। তবে আস্তে আস্তে। কিন্তু তুই আমার প্রেমে পড়েছিস সেটা জানলে শত্রু দমনের আগেই আমাদের বিয়ে হতো। তাই আমি তোকে চাইলেও বলতে পারিনি আসল সত্যিটা। সব বুঝলাম কিন্তু এটা বুঝিনি ওই দিন ওই মেয়েকে নিয়ে বারের রুমটাতে কি করছিলেন। আর আরেকদিন একটা মেয়েকে খুন করেছিলেন কেন? ওই দিন বারে গিয়েছিলাম একটা ক্রিমিনালকে ধরতে। ওর বেড পার্টনারকে নিয়ে ওই রুমটিতে ছিল। এটার ইনফরমেশন আমরা পেয়ে যাই। তাই আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট জেসি মিলে চলে যাই বারে। ধরেও ফেলেছিলাম ক্রিমিনালদের। কিন্তু ওই বজ্জাত লোকটা জেসিকে ধাক্কা মেরে আমার কাছে ফেলে দেয়। জেসি ব্যালেন্স হারিয়ে আমার কাছে ঝুঁকে আসে। কোমরে একটু ব্যথা পায় জেসি। ওকে সোজা করতে গিয়েই তুই হাজির হলি। যা ভাবার তুই তোর মতো ভেবে নিলি। হিয়ার মনে পড়ল সেদিন ওই রুমটিতে যাওয়ার আগে একজন পুরুষের সাথে ওর ধাক্কা লাগে। দুইয়ে দুইয়ে চার করে হিয়া বলে, তার মানে যে লোকটার সাথে আমি ধাক্কা খাই সেই ক্রিমিনাল ছিল। তাকে কি ধরতে পেরেছিলেন? হ্যাঁ। কারণ চারপাশে আমাদের লোক ছিল। আর আরেকদিন যে মেয়েকে আমি মেরে ফেলি ও ছিল সোনালির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যে বাইরের সকল ইনফরমেশন সোনালিকে দিত। যদিও আমার প্রেমে পড়েছিল কিন্তু বেচারি আমার আসল সত্যি জেনে সোনালিকে জানাতে চায়। ইনফ্যাক্ট ওই মেয়েই নারীদের সাথে বন্ধুত্ব করে ওদের সোনালির লোকের কাছে দিতে সাহায্য করত। ওকে ওই দিন খুন করার পারমিশন আমি পেয়েছিলাম।
উপর মহল থেকে আমাকে পারমিশন না দিলে আমি এই কাজ করতে পারতাম না। হিয়ার কাছে সবকিছু এখন ক্লিয়ার। মাথা নিচু করে আছে এখন সে। রুদ্র হিয়াকে দেখে বলে, লজ্জা পাচ্ছিস কেন হিয়া পাখি? রুদ্রের মুখের দিকে তাকাতেই হিয়ার চোখ যায় রুদ্রের বুকের দিকে। পাঞ্জাবির বোতাম খোলা, তাই উন্মুক্ত বুকটা দেখা যাচ্ছে। সাদা বুকটার উপর কালো কালো কিছু দেখে হিয়া ভালোভাবে দেখার চেষ্টা করে। রুদ্র বুঝতে পারল হিয়ার দৃষ্টি। বোতাম লাগাতে যাবে তখনই হিয়া ধরে ফেলে রুদ্রর হাত। রুদ্র হাত সরিয়ে নেয়। হিয়া ভালোভাবে রুদ্রের বুকটা উন্মুক্ত করতেই দেখতে পেল সেখানে টেটো করা। গোটা গোটা অক্ষরে লেখা আছে, হিয়া পাখি। হিয়া ওখানে হাত বোলালো। রুদ্র দেখছে তার চশমা পরা হিয়া পাখিকে। ছেড়ে দেওয়া চুলের সাথে চশমাটা হিয়ার মুখে সুন্দরভাবে ফুটিয়েছে। হিয়াকে দেখতে দেখতে রুদ্রের চোখ যায় হিয়ার গোলাপি ওষ্ঠের দিকে। ঠোঁটজোড়া একসাথে লেগে আছে। আর চশমা পরা চোখ জোড়া রুদ্রকে দেখছে। রুদ্র যেন এবার হিয়ার মাঝে ডুব দিল। হিয়ার ওষ্ঠের দিকে চোখ দিয়েই মনের আবেগে এগিয়ে আসতে থাকে। রুদ্রের এগিয়ে আসা বুঝতে পারে হিয়া। বুক থেকে চোখ সরিয়ে রুদ্রের মুখের দিকে তাকালো হিয়া। বুঝতে পারল রুদ্র এখন একটা অঘটন ঘটাতে চায়। হিয়া চায় না এই অঘটন বিয়ের আগে ঘটুক। 2 সেন্টিমিটার দূরত্বে আসতেই হিয়া ওর নাকমুখ চেপে ধরে। ভ্রু কুঁচকে তাকায় রুদ্র। হিয়া বলে, আপনার মুখ থেকে সিগারেটের গন্ধ রুদ্র ভাই। কি ছাই পাশ খান আপনি? ছি। ম্লান হেসে দূরে সরে গেল রুদ্র। তারপর বলে, আমার থেকে এই সিগারেটের গন্ধ শোষণ করে নিতে হবে তোকে। ছি। সম্ভব না। একবার তোর ওষ্ঠজোড়া শোষণ করতে দে হিয়া পাখি। দেখবি সিগারেট শোষণ করা ছেড়ে দিব। আপনি আসলেই একটা নষ্ট পুরুষ। বলেই দৌড়ে চলে যায় হিয়া। হো হো করে হেসে দেয় রুদ্র। দেখছে তার হিয়া পাখিকে দৌড়ে যেতে। বৃদ্ধাঙ্গুল দিয়ে দাড়ি চুলকাতে থাকে রাজ। মায়ার কানের কাছে এসে বলে, বনকে বিয়ের আগেই প্রেম করার সুযোগ করে দিয়ে ভুল করলাম নাকি? ব্যাটা রুদ্র তো বের হবার নামই নিচ্ছে না। অগ্নি দৃষ্টি দিয়ে তাকালো মায়া। রাজের দিকে তাকিয়ে বলে, বনকে নিয়েও এমন বলতে হবে তোমাকে? মুখে কি লাগাম দিতে জানো না? উচিত কথার ভাত নেই। আমার অবস্থাও তাই। আমি মরছি আমার বোনের কথা ভেবে, তুমি আসো লাগাম লাগাতে। বোনকে নিয়ে যখন এতই চিন্তা তাহলে পাঠালে কেন? বনের দুঃখটা সহ্য হয় না তাই। ওই দেখো তোমার বোন লাফাতে লাফাতে আসছে। রাজ তাকালো সিঁড়ির দিকে। হিয়াকে হাসি খুশি দেখে বলে, ব্যাপার কি? গেল কানতে কানতে আসলো হাসতে হাসতে। ব্যাটা রুদ্র আসলেই কিছু করে দিল নাকি? রাজের কথা পাত্তা না দিয়ে মায়া চলে যায় হিয়ার কাছে। হিয়াকে নিয়ে দাদির সামনে দাঁড়ালো মায়া। দাদির উদ্দেশ্যে বলে, আমাদের রুদ্র আর হিয়া অনেক আগে থেকেই এক অপরকে ভালোবাসে। আমি চাই ওদেরও বিয়েটা হয়ে যাক। কিন্তু বড় ভাইকে আগে বিয়ে না দিয়ে ছোট ভাইয়ের বিয়ের ব্যাপারে ভাবাটা মানায় না। আপাতত ওরা দূরে থাকুক, আগে আদ্র ও সিয়ার বিয়ে হোক। তারপর ওদের বিয়ে নিয়ে কথা হবে। দূরত্ব কখনো ভালোবাসাকে গভীর করে তুলতে পারে না। ভালোবাসায় যত দূরত্ব থাকে ভালোবাসা উপলব্ধি বাড়ে, কিন্তু এক সময় এই দূরত্বটাও অভ্যস্ত হয়ে যায়। তখন চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা কমে আসে। কথাগুলো মায়া রাজের দিকে তাকিয়ে বলে। ফিচেল হাসে রাজ। মনে পড়ে যায় চট্টগ্রামের কথা, যেগুলো রাজ মায়ার উদ্দেশ্যে বলেছিল। মাহমুদ সর্দার ওদের কাছে এসে হিয়ার মাথায় হাত রেখে বলেন, তোর কি রুদ্রকে বিয়ে করতে আপত্তি আছে মা? হিয়া মাথা নাড়িয়ে না বুঝিয়ে দেয়। রুদ্র তখন সিঁড়ি দিয়ে নামতে থাকে। মাহমুদ সর্দার এবার দাদির দিকে তাকিয়ে বলেন, আপনি চাইলে আমরা একসাথে এদের ভাই বোনের বিয়েটা দিতে পারি, যদি আপনাদের আপত্তি না থাকে। আদ্র সম্মতি দিল মাহমুদ সর্দারের কথাতে। বলে, আমার কোনো আপত্তি নেই আঙ্কেল। আমার ভাই কম কষ্ট সহ্য করেনি। এখন ওর সুখে থাকার সময় এসেছে। দাদার ইশারা পেয়ে দাদি নিজেও এবার শান্ত হলেন। রাজি হলেন এই বিয়েতে। মুখে হাসি ফুটে উঠল সবার। মিলি তাকিয়ে আছে রুদ্রের দিকে। এতগুলো বছর যাকে আপন ভাই ভাবত সে আসলে তার ভাই না। এগুলো ভাবতেই কান্না পায় মিলির। মৌকে দেখেও কান্না পায় তার। সবাইকে দেখে মনে মনে লজ্জা পায় এখনো। এই পরিবার এখন সুখ পেলেও সে এই পরিবারের এমন এক সদস্য যার মা বাবা এই পরিবারের সুখ কেড়ে নিয়েছিল। মোহন সর্দার ও সোনালী এত কিছু না ঘটালো, আজ এই সর্দার বাড়ি আরো বেশি আনন্দে মেতে উঠত। মিলির চোখ থেকে পানি পড়তেই মিলির দিকে চোখ যায় রুদ্রের।
বোন বলে অনেক হাসি মজা করেছে। বিদেশ থেকে এই আনো ওই আনো বলে কত কিছু বলতো রুদ্রকে। ইনফ্যাক্ট তারেকের পিছনে লেগে থাকতে তো রুদ্র নিজেই বলেছিল। মিলির ভালোবাসা উপলব্ধি করে রুদ্র বলেছিল, তারেককে পেতে হলে ওর মনের মতো হয়ে চল, দেখবি ও তোকে ভালোবাসবে। তাই তো মিলি এত চেষ্টা করে যায়। রুদ্র এসে মিলির পাশে দাঁড়ালো। মিলির মাথায় হাত রেখে বলে, আমার বোনটা দেখি এখন একা একা দুঃখ পেতে শিখেছে। ভাই পর বলে এখন আর ভাইয়ের সুখে সামিল হতে ইচ্ছে করে না। অসুখ না যেন আরো বৃদ্ধি পেল। পৃথিবীতে জন্ম নেওয়ার পর আগে বাবা মায়ের সাথে সন্তানের ভালোবাসা সৃষ্টি হয়, তারপর ভাই বোনের। এই ভালোবাসা কি ভোলা যায়? মিলির আপন ভাই না হলেও জন্মের পর থেকে তো রুদ্রকেই ভাইয়া বলে চিনে এসেছে। রুদ্রকে দেখে মিলি বলে, আমাকে দেখলে তোমার খারাপ লাগছে না ভাইয়া? আমি যে তোমার বাবা মায়ের খুনির সন্তান। ধুর বোকা মেয়ে। তোর মা যাই করুক না কেন তুই তো নিষ্পাপ। তোর মধ্যে ওদের মতো পাপে ভরা ছিল না। তুই আমার বোন ছিলি, আছিস আর থাকবি। মায়া এসে মিলিকে একপাশ জড়িয়ে বলে, অন্যায় যে করে শাস্তি সে পায়। যে অন্যায় করে না সে কখনোই শাস্তির প্রাপ্য না। আমরা সবাই তোমাকে ভালোবাসি মিলি। তোমার বেড়ে ওঠা ছিল ভিন্ন, যেখানে সুশিক্ষা ছিল না। কিন্তু তারপরও তুমি কাউকে ভালোবেসে তার জন্য নিজেকে বদলে দিতে পেরেছ। এটাই বা কয়জন পারে? শাহানা পারভিন এসে মিলিকে জড়িয়ে ধরে বলে, আগে আমার এক মেয়ে ছিল। মৌ আসার পর আমার 2 মেয়ে। আর তোমাকে কাছে পাওয়ার পর এখন আমার 3 মেয়ে হলো। এক মাকে হারিয়েছ তো কি হয়েছে, আরেক মা আছে তো। খুশিতে মাথা নাড়ল মিলি। পাশ থেকে কান্নার শব্দ আসলো। মৌয়ের কোলে থাকা প্রলয় কান্না করছে। এতক্ষণ ঘুমিয়েছিল, এখন জেগে উঠেছে আর কান্না করে দিল। রাজ এসে প্রলয়কে কোলে নিল। কান্না করছে প্রলয়। নাক মুখ ফুলে লাল হয়ে আছে বাচ্চাটার। রাজ তার দিকে তাকিয়ে বলে, মাশাআল্লাহ, বাচ্চাটা একদম রাজপুত্রের মতো দেখতে হয়েছে। বলেই মৌয়ের কোলে দিয়ে দিল প্রলয়কে। বাড়ির সবাই এখন মিষ্টি মুখ করতে ব্যস্ত। একসাথে 2টা আনন্দের মিষ্টি। মায়ারাজের সুখী জীবনে জুনিয়র আসতে চলেছে আর সিয়াহিয়া 2 বোনের বিয়ে ঠিক হয়েছে। রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মায়া। নাইট ড্রেস পরে এসেছে মাত্র। রাজ সোফায় বসে কিছু ভাবছে। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে হাত গায়ে লোশন লাগিয়ে বলে, এখন আবার কি হলো তোমার? ভাবছি বাবুটা আরেকটু দেরিতে আসলে ভালো হতো। এই না তুমি বাচ্চা বাচ্চা করছিলে, এখন এসেছে বলে আফসোস কেন? আরে আমার বাথরুম বিলাস তো হচ্ছে না। হুঙ্কার দিয়ে মায়া বলে, মন্ত্রী মশাই, ধুর বউ আমার কষ্ট বোঝেই না। এই যে আমি বউয়ের ভালোবাসা না পেয়ে শুকিয়ে যাচ্ছি। এটা কি একবারও দেখেছো? এতদিন বাইরের শত্রু ছিল আমাদের মাঝে দেওয়াল হয়। তাও একটু চুরি করে কাছে পেয়েছি তোমাকে। কিন্তু এখন শত্রু না হয়েও দেওয়াল হয়ে আছে আমাদের এই চুরির ফল। আমার বংশধর হয়ে এখন আমার থেকেই আমার বউকে পুরোপুরি আলাদা রাখছে। ভাবা যায় এটা? তুমি তোমার সন্তানের প্রতি জেলাস মন্ত্রী মশাই। বউকে যে বান্দা ঠিক মতো কাছে পায় না সে বোঝে এই কষ্ট কাকে বলে। মায়া এবার রাজের কাছে আসে। রাজের বুকে হাত রেখে বলে, আর তো মাত্র কয়েক মাস। এই ধরে নেওয়া 8 মাস মতো। এরপর তো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এমন কোনো ঔষধ বা প্রযুক্তি নেই যাতে করে বাচ্চা 1-2 মাসেই বেড়ে ডেলিভারি হয়ে আসে? তাহলে তো বাচ্চার মাকে তাড়াতাড়ি ভালোবাসতে পারবো। মায়া কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। শুধু দেখে যাচ্ছে রাজের পাগলামি। রাজ কোনো উত্তর না পেয়ে বলে, কি হলো মায়াবতী? কিছু বলো। এই বুদ্ধি নিয়ে তুমি মন্ত্রী হয়েছ? জনগণ কি আদৌ সুস্থ মস্তিষ্কে তোমাকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছিল নাকি মাতাল হয়ে? জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে। কিন্তু বেচারা আমি আমার বউয়ের ভালোবাসা থেকে দূরে। এখন দিন গুনতে হবে। শুধু কি দিন, এখন থেকে রাতও গুনতে হবে। সাথে করে অপেক্ষায় থাকবে আমার বার্তা। লাগামহীন মন্ত্রী মশাই, আর কোনো কথা না। এখন আমার বাচ্চাকে প্রপার রেস্ট দিতে হবে। ওকে এখন ঘুমোতে হবে মায়াবতী। তাই তুমিও ঘুমাবে। বলেই মায়াকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল রাজ। মায়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মনে মনে ভাবছে ভিন্ন কিছু। চোখ বন্ধ করে আছে মায়া। চোখ বন্ধ রেখেই বলে, আমি জানি মন্ত্রী মশাই, তুমি অন্য কিছু নিয়ে ভাবছ। তবে তুমি চিন্তা করো না। এই মায়াবতী তার মন্ত্রী মশাই ও নিজেকে সুরক্ষা করবে।
এবার যা কিছু হবে তোমার এই মায়াবতীর ইচ্ছাতেই হবে। আমার মন্ত্রী মশাইয়ের মায়াবতীর ইচ্ছা পূরণ হবে। সকালবেলা পুরো সর্দার পরিবার আজ একসাথে দাঁড়িয়ে আছে মাহমুদ সর্দারের বাবার ঘরের সামনে। সবার সাথে মানিক, আদ্র, রুদ্র আর জেসিও আছে। উদ্দেশ্য একসাথে সিক্রেট রুমে যাওয়া, ওখান থেকেই লোকারের কাছে যাওয়া। মাহমুদ সর্দারের বাবার ঘরে ঢুকে সবাই চারপাশ তাকালো। পুরনো স্মৃতি জমে আছে। মায়া ও রাজ দুজনেই তাদের দাদাজানকে স্মরণ করছে আজ। দাদুর ঘরে এসে ড্রেসিং টেবিল বরাবর সবাই তাকালো। মায়া এগিয়ে গেল সেদিকে। আয়না হাত দিয়ে সরিয়ে দেখা গেল সেখানে একটি ছোট চিকন দরজা। ওই দরজার চাবি শাহানা পারভীন মালিনীর হাতে দিয়েছিলেন। কারণ শাহানা পারভীনকে আহত করে তার থেকে যা কিছু পাওয়া যাবে ওরা নিয়ে যেতে পারত। মালিনী এসে চাবিটি দিল মায়ার হাতে। মায়া দরজাটি খুলে ভিতরে ঢুকল। আস্তে আস্তে সবাই একসাথে ভিতরে ঢুকতে থাকে। ধুলাবালিতে ভরা চারপাশ। বছরের পর বছর বন্ধ ছিল এই ঘরটি। উপরের দিকে দেওয়ালের সাথে মিশে আছে ঝুল। দরজা খুলতেই গরমের বাজে গন্ধ ভেসে আসলো সবার নাকে। মায়া খুব খুব করে কাশতে থাকলো। রাজ এসে মায়াকে আগলে রাখল। মায়ার উদ্দেশ্যে বলে, আজ তাহলে থাক এই কাজগুলো। আমি আমার মায়াবতী আর বাচ্চার কোনো ক্ষতি সহ্য করতে পারবো না। তোমার ডাস্ট অ্যালার্জি আছে। চলো মায়াবতী। মায়ার হাত ধরে রাজ বের হতে নিলেও যেতে পারে না। ঠায় দাঁড়িয়ে আছে মায়া। রাজ ঘুরে তাকালো মায়ার দিকে। মায়া বলে, দেরি জিনিসটা মায়ার সহ্য হয় না মন্ত্রী মশাই। চারপাশে শকুনের নজর লেগে থাকে। এসব কাজ যত তাড়াতাড়ি মেটানো যায় তত ভালো। মায়ার কথাতে সম্মতি দিয়ে মাহমুদ সর্দার বলেন, মায়া মা ঠিক কথা বলেছে রাজ। এখান থেকে বের হয়ে না হয় মায়া মা ফ্রেশ হয়ে নিবে। চারপাশে আমাদের শত্রু লেগেই আছে। তোমার বিরোধী দলের কথা ভুলে যেও না। তোমার এত বড় ক্ষমতার কথা তাদের কানে পৌঁছাতে সময় লাগবে না। যেহেতু আজ বড় আয়োজন করে রেখেছ, মিডিয়া সহ দেশের নামকরা কৃষি বৈজ্ঞানিক আর চাষিরাও অপেক্ষায় আছে আমাদের জন্য। রাজ আর বাধা দিল না। মায়া নিজেকে শক্ত রেখেছে। রাজ শুধু তার মায়াবতী আর সন্তানের কথা চিন্তা করছে। কিন্তু এখন মায়ার কথাতে বুঝতে পারল একবার যখন মায়া জেদ ধরেছে আজ এই কাজের সমাপ্তি হবে। সোনালী ও বিভানের পর্দা ফাঁস করেই এই ফর্মুলা পাবলিক করার কথা ছিল। কিন্তু মোহন সর্দারের মৃত্যুর জন্য সম্ভব হয়নি। সিয়া আর হিয়া নাকে কাপড় দিয়ে কাচতে থাকে। আদ্র আর রুদ্র সাথে জেসি নিজেও এসেছে। কাজের সূত্রে জেসিকে এখানে থাকতে হবে। শাহানা পারভীন আর মালিনী দাদুর রুমে বসে আছে। সিক্রেট রুমের ধুলাবালিতে শাহানা পারভীনকে আসতে দিল না মায়া। কয়েকদিন হলো তিনি সুস্থ। এখন আবার রোগ বাদালে মায়া টেনশন করবে খুব। তাই শাহানা পারভীনের সাথে মালিনী নিজেও আছে। মৌ এখন প্রলয়কে নিয়ে ব্যস্ত, সাথে আছে মিলি। তাই ওরাও আসেনি এখানে। মায়া রাজের হাত ধরে এগিয়ে যাচ্ছে লোকারের কাছে। লোকারের কাছে এসে মানিককে ডাকল রাজ। বলে, এই ফর্মুলার পিছনে আঙ্কেলের অবদান অনেক। আমার মা আর আঙ্কেল ছিলেন বলেই এই ফর্মুলা তৈরি হয়েছে। তাই আমাদের সাথে তুমিও এই ফর্মুলা বের করবে। মানিক এগিয়ে যেতে নেয়। জেসি এসে বাধা দিয়ে বলে, আপনাকে স্যানিটাইজ করতে হবে। ওখানে অতিরিক্ত ময়লা। মনে আছে সেদিন সামান্য ধুলাতে আপনার হাতে অ্যালার্জিতে ভরে গেছিল। তাই স্যানিটাইজ করুন। জেসি একটি স্প্রে বোতল বের করে মানিকের হাতে স্প্রে করে। যেটাতে ছিল স্যানিটাইজার। মানিক জেসির দিকে তাকিয়ে ম্লান হেসে স্যানিটাইজ করে চলে যায়। মায়ারাজ একে অপরকে দেখে নেয়। দুজনেই দুজনকে দেখে মলিন হাসে। বুঝতে বাকি নেই এই কয়েকদিনে মানিক আর জেসি একজন আরেকজনকে ভালোবেসেছে। মানিক এগিয়ে আসলো মায়ারাজের দিকে। রাজ মানিক একসাথে দাঁড়িয়ে আছে। ওদের সামনে মায়া। লোকারের গায়ে কিছু বোতাম, যেগুলো চাপতে হবে। মায়া এক এক করে চাপলো এমএওয়াই আর এজেড। এটা দেখে মাহমুদ সর্দার ছাড়া সবাই একসাথে বলে, দাদাজান তাহলে মায়ারাজ জুটি আগে থেকেই ঠিক করে গেছে। মাহমুদ সর্দার বলেন, হ্যাঁ। মায়া মায়ের জন্মের সময় মোহনের সাথে মিলিয়ে ওর নাম মোহনা সর্দার দেওয়া হয়। কিন্তু বাবা ওকে মায়াবতী বলেই বেশি ডাকত। আর রাজ ওটা শুনেই ওকে মায়াবতী বলতো। সেই থেকে বাবার মনে হয় আমাদের রাজ আর মায়া এক হলে ভালো হবে। বাবা পুরনো দিনের মানুষ। তিনি আধুনিকতা বুঝতেন না। তাই নিজের আপনমনে মায়ারাজের বিয়ে ছোটবেলায় কাজী ডেকে নিজের মতো করে দেয়। আমিও বাবার এই ইচ্ছাকে সমর্থন করেছিলাম।
শুধু আমি না, সাহানা নিজেও এটাতে রাজি ছিল। বাবার মুখের ওপর কথা বলার সাহস আমাদের নেই। তাছাড়া আমরা নিজেরাও খুশি হই এই সম্পর্কে। এক বাড়িতে ছেলে মেয়ে দুটো থাকবে, এটা তো আমাদের কাছে তখন ঈদের আনন্দের মতো ছিল। লোকার খুলে একটি বোতল দেখা গেল, যেটা কিছুটা হলুদ রঙের, তার পাশে কিছু কাগজ। বোতলটি হাতে নিয়ে মায়া আলোর সামনে দাঁড়াতেই চিকচিক করছে। কাচের বোতলে হলুদ রঙের পানি। কাগজগুলো দেওয়া হলো জেসির হাতে। ওগুলো পড়ে জেসি বলে, এটা ফর্মুলা তৈরির ডিটেইলস। কিভাবে এই ফর্মুলা বানানো হয়েছে, এছাড়া কিভাবে সংরক্ষণ করা যাবে, আর কি কি উপাদান জোগাড় করে এই ফর্মুলা আরও বানানো যাবে, এই সকল বিষয়ে এখানে ডিটেইলস লেখা। এছাড়া এখানে লেখা আছে এক ধরনের সারের বিষয়ে, যেই মাটিতে সার ব্যবহার করা আছে। জেসির কথা শুনে রাজ এগিয়ে গেল লোকারের দিকে। সেখানে কিছু শুকনো সার দেখতে পেল। সারগুলো হাতে নিয়ে রাজ বলে, এই যে এই সার, তাহলে এগুলো নিয়েই যাওয়া যাক আমাদের বাবা মায়ের উদ্দেশ্য সফল করতে। শেষের কথাটি রাজ মানিকের দিকে তাকিয়ে বলে। মানিক সম্মতি দিল, বলে, আপনি আর মায়া মিলে আসুন, আমরা আমাদের মতো চলে যাই। ওদিকটায় কি হচ্ছে দেখতে হবে। রাজ মাথা নাড়িয়ে সম্মতি দিল। ফর্মুলা রাজ নিজের কাছে রাখছে। মায়াকে নিয়ে ফর্মুলা সহ যাবে জনসম্মুখে। গোসল করে এসেছে মায়া, আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হতে থাকে। রাজ এখনো চিন্তিত। এবার ফিচেল হাসে মায়া, বলে, তুমি শুধু শুধু চিন্তা করছো মন্ত্রী মশাই। হালকা কেঁপে উঠল রাজ, বলে, কিসে চিন্তা? আমি কোনো চিন্তা করছি না। সোফার কাছে এসে রাজের পাশে বসে মায়া রাজের অতি নিকটে নিজের মুখ রেখে বলে, এই মায়া তার মন্ত্রী মশাইকে খুব ভালোভাবে চেনে জানে, এমনকি ভালোবাসে মন্ত্রী মশাই। মায়ার চোখ ফাঁকি দেওয়া যায় না। রাজ তার ডান হাত মায়ার মুখের উপর রাখল। মায়াকে বলে, আর কোনো বিপদ আসবে না তো আমাদের জীবনে? আমাদের সন্তান সুষ্ঠুভাবে পৃথিবীর মুখ দেখবে তো? তোমার মায়াবতীর ইচ্ছা কি কখনো অপূর্ণ থেকেছে যে এটা অপূর্ণ থাকবে? অবশ্যই আমাদের সন্তান আল্লাহ চাইলে পৃথিবীর মুখ দেখবে। শুধু তাই না, আমাদের জীবনে কোনো বাধা বিপদ আসবে না। আসলেও আমি আর তুমি মিলে একসাথে দমন করে দিব, যেমনটা এতদিন করেছি। মায়ার গলায় নাক ডুবিয়ে দেয় রাজ। চোখ বন্ধ করে আরামের সাথে বলে, এবার একটু শান্তিতে সংসার করতে চাই মায়াবতী। মায়া রাজের মাথায় হাত বুলিয়ে বলে, এবার তাই হবে মন্ত্রী মশাই। এবার শুরু হলো রাজের দুষ্টুমি। মায়ার কোমরে চিমটি কেটে দিল রাজ। মায়া চিল্লিয়ে বলে, আউচ। মায়া একটু সরে যেতে নেয়। রাজ দুষ্টু কণ্ঠে বলে, দুষ্টুমি করতে নেই মায়াবতী। মায় হেসে দেয়, বলে, চলো এবার যেতে হবে। সবাই অপেক্ষা করছে তো আমাদের জন্য। মাথা নাড়িয়ে রাজি হয় রাজ। চলে যায় মায়ার সাথে। সামনে আর পিছনে চারটা করে মোটাটি গাড়িতে গার্ড, আর মাঝের গাড়িতে মায়ারাজ। গার্ডগুলো কিছু রাজের আবার কিছু মায়ার। মায়া রাজের হাতের সাথে হাত মুঠ করে বসে আছে গাড়ির পিছন সিটে। দুজনেই বাইরের দৃশ্য দেখতে থাকে। হঠাৎ করেই রাজ সামনে থাকা ড্রাইভারকে বলে, চোখটা সোজা রেখে ড্রাইভ করবেন। আপনাদের মন্ত্রী মশাই এবার প্রেম করবে। বলেই মায়াকে এক টান দিয়ে নিজের কাছে আনে। ড্রাইভার তার সামনের আয়নায় একটি ছোট্ট রুমাল দিয়ে রেখেছে। রাজ মায়াকে নিজের কাছে এনে তার ওষ্ঠের কাজ সম্পন্ন করতে থাকে। কাজ সম্পন্ন করে রাজ দূরে সরে আসে। মায়া হাঁফাতে থাকে। রাজ ফিচেল হেসে বলে, আজকের মর্নিং কিস দেওয়াটা মিস করেছিলাম, তাই এখন কমপ্লিট করলাম। কোনো কাজ অসম্পন্ন রাখে না এই সাহমীর রাজ। সামনে তাকিয়ে রাজ দেখল ড্রাইভার মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। সে খুব ভালো করেই জানে এসবে কান রাখলে ওই কান রাজ কেটে ফেলবে। তাই কিছু শুনেও যেন শোনেনি সে। রাজ জানালার গ্লাস নামিয়ে ড্রাইভারকে বলে, এবার রুমাল সরাতে পারেন। ড্রাইভার তাই করল। এই মন্ত্রীর কোনো ঠিক ঠিকানা নেই। কখন কি বলে কি করে সে একাই জানে। তার কাজ মন্ত্রীর উপদেশ পালন করা। সে তাই করছে। অবশেষে সবাই এসে পৌঁছালো আশ্রমের সামনে। আশ্রমের বড় মাঠে আজ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজ গাড়ি থেকে নামতেই সাংবাদিক এসে হাজির। কেউ কেউ এসে ফুলের মালা পরিয়ে দিচ্ছে রাজকে। আবার কেউ কেউ ফুলের তোড়া দিচ্ছে। রাজ ওদেরকে সাইড কাটিয়ে সোজা চলে যায় মায়ার দিকে। মায়ার দিকে এসে গাড়ির দরজা খুলে বলে, মায়াবতী, মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ, আসো এবার। বলেই রাজ তার হাত বাড়িয়ে দিল।
রাজের হাতের সাথে হাত মিলিয়ে মায়া বের হয়। মুখে তার মায়াবী হাসি। মিডিয়ার লোক এসে মায়াকে প্রশ্ন করে, ম্যাম আমরা শুনেছি আপনি আর স্যার আমাদের গুড নিউজ দিতে যাচ্ছেন। এটা কি সত্যি ম্যাম? আমরা সত্যি আপনাদের থেকে গুড নিউজ আশা করছি। মায়া শুধু বলেছিল আর কিছু বলবে তার আগেই রাজ বলে, গুড নিউজ অবশ্যই আমরা স্বামী স্ত্রী মিলে দিব। তোমার বউয়ের সাথে আমার একত্রে গুড নিউজ আসবে না নিশ্চয়ই। যে তুমি অন্য কিছু আশা করবে। রাজের এই ঘাড়তোত্তারা উত্তর শুনে সাংবাদিক ছেলেটি লজ্জা পেল। মায়া রক্তচক্ষু করে তাকালো। রাজ এই দৃষ্টির দিকে তাকিয়ে বলে, আরে দেখছো না মায়াবতী, ওরা আমাদের থেকে গুড নিউজ আশা করবে কি না এটা নিয়ে আমাদেরকেই প্রশ্ন করে। আমি কি তুমি ছাড়া গুড নিউজ আনতে পারি বলো? একবার এনেই দেখো মন্ত্রী মশাই, তোমাকে আর তোমার গুড নিউজ আলীকে আমি মাটিতে পুঁতে রেখে দিব। বলেই মায়া চলে গেল ওখান থেকে। রাজ একা দাঁড়িয়ে আছে মিডিয়ার সামনে। ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে বলে, ব্যাটা বলদ, এমনি উল্টা পাল্টা প্রশ্ন করে নিউজ বানিয়ে কমেন্ট বক্সে আমাকে গালি খাওয়াস। তাতে শান্তি হয় না। এখন আমার সংসার ভাঙতে আসিস। অট্ট হাসিতে ফেটে পড়ল বাকি সাংবাদিক। এই সাংবাদিক একটি ফ্যাক নিউজ করেছিল রাজের সম্পর্কে, যার প্রতিশোধ নিল রাজ। এদের কাজ এমন ফ্যাক নিউজ বানানো, যার কারণে আজকাল কমেন্ট বক্স জুড়ে লোকজন দেয় গালাগালি। গলার মালাগুলো খুলে রাজ ওগুলো দিল পিয়াসের হাতে। তারপর উঠে পড়ল স্টেজে। সবাই হাততালি দিয়ে দাঁড়িয়ে থাকে। কেউ কেউ তো চেয়ারের উপরে উঠে রাজকে দেখতে থাকে। রাজের সামনে সাংবাদিক। তাদেরকে যে যে কথার স্ক্রিপ্ট দেওয়া হয় তারা সেই বিষয়ে প্রশ্ন করবে এবার। একজন প্রশ্ন করে, আপনাদের পরিবারের পুরনো সদস্য মিসেস রোহিণী ও মিস্টার মিনার আমাদের দেশের উন্নয়নের জন্য একটি ব্যবস্থা করে গেছে। এই ডিটেলস সম্পর্কে একটু জানাবেন স্যার। মাইকে টোকা দিল রাজ। হালকা শব্দ হলো। বোঝা গেল মাইকে কথা বলা যাবে। মাইকের সামনে মুখ নিয়ে বলে, আমার মা মিসেস রোহিণী আর আমার আঙ্কেল মিস্টার মিনার এনারা ছিলেন কৃষি বৈজ্ঞানিক। বাংলাদেশে প্রথম সফল বৈজ্ঞানিক ছিলেন আমার মা। আর আমার আঙ্কেল দ্বিতীয়। তাদের ইচ্ছা ছিল দেশের মানুষ যতটুকু শস্য উৎপাদন করবে তা যেন অর্গানিক হয়। এই যেমন আজকাল বিভিন্ন খাদ্যে আমরা ভেজাল পাই। ভেজাল না থাকলে ব্যবসা উন্নত হবে না। অতিরিক্ত শস্য উৎপাদন হবে না। আমার মা আর আঙ্কেল চেয়েছিলেন এই দেশের মানুষ খেয়ে পড়ে বাঁচুক। গরিবদের জন্য আমরা হাতে গোনা কিছু মানুষ এগিয়ে আসি। বাকিরা তো নিজেদের মতো দিন কাটিয়ে দেই। খাদ্যের দাম তুলনায় আমরা অনেক পরিবার চাহিদা মেটাতে পারি না। এরপর যতটুকু খাদ্য গ্রহণ করে থাকি সবই অধিক মাত্রায় ফরমালিন। এই ফরমালিনের ব্যবহার কমাতে একটি নতুন ফর্মুলা তৈরি করা হয়, যেটার মাধ্যমে খাদ্যের ভেজাল কমতে থাকবে। বেশি বেশি শস্য উৎপাদন হবে। দামের সাথে চাহিদার পূরণটাও সুন্দরভাবে হবে। সবাই করতালি দিল। মাঠ জুড়ে আছে অহরহ গরিব লোকজন। সামনের দিকে আছে কৃষকরা। সর্দার বাড়ির সবাই সহ বসে আছে রাজের পিছনে। সবার মুখে মুখে ফুটছে, আমাদের নেতা করেছে জনগণের সেবা। আমাদের নেতা সেরার সেরা। সবার থেকে যেন ভালোবাসা অর্জন করে নিল রাজ। এর মধ্যেই একজন সাংবাদিক খোঁচা মেরে বলে, মূলত ওটা তার স্ক্রিপ্টে থাকে তাই বলে, শুনেছি আপনার মা মিসেস রোহিণী আর মিস্টার মিনার একজন আরেকজনের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন, যার ফসল মিস্টার মানিক। এই বিষয়ে আপনার মন্তব্য কি? চোখমুখ লাল হয়ে এসেছে রাজের। রাজ কোনো বাজে পদক্ষেপ নিতে যাবে তার আগে মাহমুদ সর্দার এসে হাত ধরে রেখেছেন। রাজ অগ্নি দৃষ্টি দিয়ে তাকালো মাহমুদ সর্দারের দিকে। কেন রাগ করবে না রাজ? এই দুনিয়ার আলো দেখল যে মায়ের মাধ্যমে। এত ভালো ভালো শিক্ষা পেল যে মায়ের থেকে। দেশের উন্নতি করতে পারছে যে মায়ের জন্য। আজ সেই মাকে নিয়ে নোংরা কথা সন্তান হয়ে সহ্য করার ক্ষমতা নেই রাজের। রাজের এভাবে এগিয়ে আসা যে ভয়ানক এটা অনুমান করে নিয়েছে সাংবাদিক। হালকা কুকিয়ে গেছে তারা। মায়া তারেকের দিকে তাকালো। এমন কথা শুনল কার কাছে এরা? মালিনী মাথা নত করে আছে। কারণ সবাই ভাবছে এই মালিনী আসলে রোহিণী। তারেক মাথা নাড়িয়ে বোঝালো সে কিছু জানে না। মায়া এবার সামনে জনগণদের দেখতে থাকে। কিছু জনগণ দেখেই মায়ার চোখে আসে একটি মেয়ে, যাকে দেখে মায়া অবাক হয়ে যায়। তারেককে ইশারা করে ডাকে। তারেক আসতেই মায়া বলে, এই রুবি এখানে কেন? তারেক কিছুক্ষণ খুঁজল। পেয়েও গেল রুবিকে। নিজে অবাক হয়ে বলে, জানি না ম্যাম।
তবে আমার মনে হয় মিহিরের মৃত্যুর জন্য ও আজ এমন করেছে হয়তো। দেখুন রুবির চোখে মুখে হাসি। এই কাজটি ওই করেছে। না হলে এমন কেউ নেই যে মিডিয়াকে এসব নোংরা কথা জানাবে। মিহিরের মৃত্যুর বদলা নিতে চায় ও। তাহলে কি করবেন ম্যাম? ওর ব্যবস্থা পরে করছি। আগে এদিকটা সামলাতে হবে। বলেই মায়া উঠে দাঁড়ালো। রাজের পাশে এসে দাঁড়িয়ে মাইকটা নিজের দিকে ঘুরিয়ে বলে, আজ আপনাদের সকল সত্যি কথা জানানো হবে। রাজ ঘুরে তাকালো মায়ার দিকে। মায়া আশ্বস্ত চোখে তাকিয়ে বলে, যত লুকিয়ে রাখবে তত লোকজন বাজে মন্তব্য রটাবে মন্ত্রী মশাই। গুজব বৃদ্ধি পাওয়ার থেকে ভালো সত্যিটা জানুক সবাই। এতেই সবার থেকে ভালোবাসা আর দোয়া বাড়বে। মায়া মা ঠিক বলছে রাজ। মাথা গরম করতে নেই। এটা রোহিণী তোমাকে শিখিয়ে গেছে। তুমি তোমার মায়ের শিক্ষা ভুলে গেলে। চোখ বন্ধ করে রাজ কল্পনা করে। রোহিণী রাজকে জড়িয়ে ধরে বলেছিল, জীবনে এগিয়ে যাওয়ার আসল অস্ত্র নিজেকে শান্ত রাখা। লোকে আগে পিছে মন্দ বলে, কিন্তু তাতে কান না দিয়ে সৎ পথে চলতে পারলেই তুমি আসল জয় লাভ করবে। তোমার জীবনের সফলতা আসবে তখন, যখন তুমি নিজের মস্তিষ্ক ঠান্ডা রেখে সত্যের মুখোমুখি হবে। এক দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল রাজ। মায়া বলতে শুরু করে, আমার শাশুড়ি মায়েরা ছিলেন 3 ভাই বোন। বড় ভাই বিভান খান যিনি এখন জেলে আছেন। আসল কুকর্ম তিনিই করেছিলেন। আর তার সহযোগিতা করেছিল মিসেস সোনালী, যিনি এই সর্দার পরিবারের ছোট বউ হিসেবে ছিলেন। আর আমার শাশুড়ি মায়েরা মূলত যমজ বোন ছিলেন। আমার মন্ত্রী মশাইয়ের বায়োলজিক্যাল মা মিসেস রোহিণী খান তিনি মারা গেছেন। আর যাকে আপনারা দেখছেন তিনি মালিনী খান, যার সাথে বৈবাহিক সম্পর্কে ছিলেন মিস্টার মিনার। বিভান খান আর সোনালীর চক্রান্তে মারা যায় রোহিণী খান আর মিস্টার মিনার। এরপর পারিবারিকভাবে আমার শ্বশুর মশাই আর বর্তমান শাশুড়ির বিয়ে হয়। সাংবাদিক সবাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। শুধু তারাই না, পিছনে যত জনগণ আছে সবাই এমন করে। অবাক হয়ে আছে সবাই। রুবির মুখে রাগের আভাস। হেরে গেল সে। মিহিরের মৃত্যুর প্রতিশোধ নিতে পারছে না। হাত মুঠ করে দেখছে মায়াকে। মায়ার মুখে ভিলেনি হাসি। বোঝা যাচ্ছে এখান থেকে বের হবার পর ছাড় পাবে না রুবি। যার খায় তার বদনাম করার ফল এখন সেও পাবে। এক এক করে মায়া সবকিছু খুলে বলল মিডিয়ার সামনে। রাজ, মায়া ও আদ্র রুদ্রের অতীত শুনে অনেকেই কান্না করে দেন। দুর্দিন পেরিয়ে আজও তারা দেশের জনগণের সুদিনের চিন্তা করে চুপ ছিল। সবকিছু একেবারে নিজেদের আয়ত্তে এনেই আজ সুখের মুখ দেখবে তারা। আশেপাশে থেকে সবাই বাহবা দিচ্ছে মায়ারাজ, আদ্র, রুদ্র, জেসি ও মালিনীকে। ধিক্কার জানালো বিভান আর সোনালীর উপর। কিছুটা কষ্ট হলেও মিলি চুপ করে দেখছে সবার আনন্দ। কষ্ট ঠিক তখনই হচ্ছে যখন তারা তার মায়ের সম্পর্কে বলছে। কিন্তু সবার এমন ব্যবহারের কারণ মাথায় আসলে মিলি নিজেও আলাদা শান্তি পায়। মিলির জীবনটা এখন এভাবেই যাবে। মনের মধ্যে দোটানা কাজ করবে। কিছু করার নেই। বাবা মায়ের করা পাপ তাকে সহ্য করতে হবে। আসল ফর্মুলা আর তার ডকুমেন্ট জনসম্মুখে প্রমাণ স্বরূপ বৈজ্ঞানিকদের কাছে পৌঁছে দিল রাজ। এবার এটা দেশের কাজে ব্যবহার করা হবে। যারা এটা নিয়েছে তারা সই করল কাগজেতে। সমস্ত কাগজে উল্লেখ আছে এটা বাংলাদেশের কৃষক ব্যবহার করতে পারবে। বাইরের দেশে এই ফর্মুলার সাপ্লাই হবে না। সরকার পক্ষ থেকে এই ডিলে রাজি হয়েছে বৈজ্ঞানিক সহ কৃষকেরা। সবাই এখন নাচ গান শুরু করে দিছে। বৃদ্ধ থেকে কৈশোরের সমস্ত জনগণ এখন নাচ গান করতে, তাহলে লাইভে সকল কিছুই এতক্ষণ প্রকাশ পেতে থাকে। সবাই এখন মিষ্টি মুখ করতে ব্যস্ত। রাজ তাকালো আকাশের দিকে। অনুভব করছে তার মা ওই আকাশ থেকে দেখছে। আদৌ সম্ভব কি না জানে না রাজ। তবে মায়ের ভালোবাসা যে কোনো ভাবেই অনুভব করা যায়। যদি মা কাছে না থাকে। আকাশের দিকে তাকালে এমনিতেই চোখ দিয়ে পানি পড়তে থাকে। রাজ সানগ্লাস খুলেই আকাশের দিকে তাকিয়েছিল। তাই তার চোখ বেয়ে অটোমেটিক পানি পড়ছে। মাহমুদ সর্দার এগিয়ে আসার আগেই আজ মালিনী এসে জড়িয়ে ধরল রাজকে। আরেক হাত দিয়ে ইশারা করে ডাকল মানিককে। মানিক এখন নিজস্ব ব্যবসা করে। এছাড়া মিনারের যা কিছু গড়া ছিল সবকিছুতে এখন মানিকের অধিকার। মানিক মিনারের একমাত্র সন্তান। তাই তার সমস্ত সম্পত্তি মানিক পাবে। লন্ডনের আশ্রমে থাকার কারণে পড়াশোনা করতে পেরেছে মানিক। তাই আজ তার গ্র্যাজুয়েশন কমপ্লিট। সব মিলিয়ে মালিনীর কোনো চিন্তা নেই।
দুই ছেলেকে জড়িয়ে ধরে শান্তির নিঃশ্বাস নিচ্ছে মালিনী। মায়া তাকালো সিয়া আর হিয়ার দিকে। ইশারা করতেই ওরাও চলে আসে মায়ার কাছে। পিয়াস এসে মৌয়ের পাশে দাঁড়িয়ে বলে, মিলির কাছে যাও। মৌ গেল মিলির কাছে। আপন বোনকে এতদিনে অনেক ভালোবেসে ফেলেছে মৌ। মিলি নিজেও মৌকে আপন বোনের মতো করে ভালোবাসে। দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে। আদ্র আর রুদ্র পাশাপাশি দাঁড়িয়ে দেখছে। শাহানা পারভিন প্রলয়কে কোলে নিয়ে বসে আছেন। ছেলেটা ছোট ছোট হাত গালে দিয়ে চোখ মেলে দেখছে আর হাসছে। তারেকের দিকে মায়া তাকাতেই তারেক ইশারা করে বুঝিয়ে দিল, ডান। পুরো মাঠ জুড়ে এখন রুবিকে দেখা যাচ্ছে না। মায়ার মুখে দেখা দিল আবারও সেই ভয়ানক রক্তিম হাসি। ফর্মুলার কাজ শেষ করে বাসায় ফিরে আসে সবাই। এখন সবার একটাই কাজ, সিয়া আর হিয়ার বিয়ে। কেনাকাটা সব কমপ্লিট। কাল আশ্রমে অনুষ্ঠান করে বিয়ে করবে। এটা সিয়া আর হিয়ার একান্ত মতামত। আদ্র ও রুদ্র এই মতামত গ্রহণ করেছে। বিশেষ করে হিয়া চায় এমনটা। ওর অনুষ্ঠান করে বিয়ে করা ভালো লাগে না। এর থেকে ভালো খুশির দিনে বাচ্চাদের কিছু খাওয়ানো। এছাড়া ওখানে কিছু পথশিশু আনা হবে। সবার সিদ্ধান্ত নেওয়া শেষ। এখন ঘুমানোর সময়। মায়া ও রাজঘরে এসে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছে। আস্তে আস্তে গভীর ঘুমে আচ্ছন্ন রাজ। ঠিক তখন মায়া উঠে যায়। এই প্রেগন্যান্সিতে মায়াকে কিছুতেই বাইরে একা যেতে দিবে না রাজ। তাই মায়া অপেক্ষায় ছিল রাজের ঘুমের। আজকে সদর দরজা দিয়ে বের হয়ে গেল মায়া। কারণ আজকে তার কাছে এই দরজার চাবি আছে। সব থেকে বড় কথা, এই বাড়ির শত্রু এখন শেষ। তাই মায়া সদর দরজা দিয়ে বের হতে পারছে। গাড়িতে উঠে ড্রাইভ করতে থাকে মায়া। আজকে তারেককেও বলেনি। তারেক এখন মিলিকে সাপোর্ট করতে ব্যস্ত। বেচারি মা বাবার কর্মের ফল ভোগ করছে। কেউ কিছু না বললেও মা বাবাকে নিয়ে লোকের কটু কথা সন্তান হিসেবে মিলি নিতে পারে না। তাই এখন মিলির সব থেকে আপনজন তারেক তাকে সামলাচ্ছে। ড্রাইভ করে নিজের কোম্পানির সিক্রেট রুমের সামনে আসলো মায়া। মুখে রহস্যের হাসি দিয়ে দরজা খুলছে। দরজা খুললেও ঘরটি সেই আগের মতোই অন্ধকার। সুইচ অন করে সামনে তাকালো মায়া। অবাক হয়ে চারপাশ দেখছে সে। এটা কিভাবে সম্ভব বুঝতে পারছে না সে। পুরো দল কি তাহলে তার সাথে ছলনা করল? কোথায় গেল রুবি? আর এখানে এত ফুল দিয়ে সজ্জিত কেন? ঠিক তখনই মায়ার কর্ণপাত হয়, আমার বক্ষে তোমাকে স্বাগতম মায়াবতী। না তাকিয়ে মায়া বুঝল এটা তার লাগামহীন মন্ত্রী মশাই। ক্ষিপ্ত দৃষ্টি দিয়ে রাজের দিকে তাকিয়ে মায়া বলে, এগুলোর মানে কি মন্ত্রী মশাই? তুমি জানো ওই রুবি কি করেছে? ও তোমার মৃত মায়ের নামে কলঙ্ক ছড়িয়েছিল। কোনো আইডিয়া আছে তোমার? কত বড় নিকৃষ্ট মনের মেয়ে হলে এমন মিথ্যা কলঙ্ক দিতে পারে? ও আমাদের নতুন শত্রু হয়ে এসেছে। তুমি তাকে সরিয়ে এখানে ফুল দিয়ে সাজিয়ে রেখেছ। বাহ! মায়ার প্রত্যেকটি কথা মায়ার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শুনছিল রাজ। মায়ার গালে হাত দিতেই মায়া থেমে যায়। মায়া নিজেও ভ্রুকুটি করে তাকিয়ে আছে। রাজ মায়ার ঠোঁটের উপর বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে আর বলে, আমার মায়াবতী, আমার বক্ষের রানী। আর আমার সন্তান, আমার কলিজার টুকরো। এদের দুজনকে এই অবস্থায় কি করে ঝুঁকিপূর্ণ কাজ করতে দেই? ইচ্ছা যখন মায়াবতীর পূরণ তখন হবেই। আমি পূরণ করব আমার মায়াবতীর ইচ্ছা। কিভাবে মন্ত্রী মশাই? তুমি তো ওদের এখান থেকে সরিয়েছ। ওদেরকে আমার আস্তানায় রেখেছি মায়াবতী। ভুলে যেও না তোমার গর্ভে আমাদের সন্তান। তাকে নিয়ে আমাদের অনেক কিছু ভাবতে হবে। মাথা গরম করে নয়, মাথা ঠান্ডা করে যুদ্ধে জয় লাভ করতে হয়। আচ্ছা তবে তাই হোক। আমি না করি তুমিই করলে কাজটি সম্পূর্ণ। কিন্তু কোনো বেইমানকে প্রশ্রয় দিতে পারবো না মন্ত্রী মশাই। বেইমানের জায়গা এই মায়ার কাছে মাটির নিচে। তবে তাই হবে। চলো আমার সাথে। বলেই মায়ার হাত ধরে নিয়ে যায় রাজ। মায়াকে গাড়িতে উঠিয়ে ড্রাইভ করতে থাকে। রাজের বাংলোর সামনে এসে থামে গাড়ি। সেখানে রাজের কিছু লোকজন আছে। মায়াকে ইশারা করে তাকাতে বলে রাজ। মায়া সেদিকে তাকিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। সবার কাছে এসে মায়া দেখতে পায় সেখানে একটি লাশ। মায়া আবারও ঘুরে তাকালো রাজের দিকে। রাজ ফিচেল হাসে। মায়া বুঝল এটা রুবি। একটু একটু ঝুঁকে রুবির মুখ থেকে সাদা কাপড় সরাতে যাবে রাজ, অমনি এসে মায়ার হাত ধরে বলে, এইসব অশুভ মানুষের মুখের কাপড় তোমার শুভ সময়ে ধরো না মায়াবতী। মায়া উঠে দাঁড়ালো। রাজের ইশারা পেয়ে একজন লোক কাপড় সরিয়ে রুবির মুখ দেখল।
মৃত রুবির লাশ দেখে কোনো কষ্টের অনুভূতি হলো না মায়ার। রাজকে প্রশ্ন করে, তুমি কিভাবে জানলে যে রুবি এসব করেছে? হালকা হেসে রাজ বলে, মিহিরের মৃত্যুর পরে সোনালির রিয়েকশন একদম নর্মাল ছিল। যেখানে মারা যাওয়ার কথা আমার ছিল সেখানে মিহির মারা গেছে। এই খবর তো এই মেয়েটি দিয়েছিল। ইনফ্যাক্ট তোমার ফ্যাক্টরির মেয়েদের সরাতে সাহায্য করেছিল রুবি, শুধু একটু আড়ালে। বাকিটা মিহির সোনালির সাথে কথা বলে করে নিত। কিন্তু তোমার আর আমাদের ইচ্ছাশক্তির কারণেও সফল হয়নি। তুমি কি করে জানলে যে রুবি আর মিহির সোনালির সাথে এক হয়েছিল? রুদ্র তো রুবির কথা বলেনি, শুধু মিহিরের কথা বলেছিল। মানিককে আমি গোপন রাখার জন্য শিবচরে যাই। যেই সময়টাতে তুমি আর মা নাটক সাজিয়েছিলে মাকে মরার, ওই দিন আমি রুবিকে দেখি গভীর রাতে একা ড্রাইভ করে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। সন্দেহ ঠিক তখনই হয়। তোমাদের ফ্যাক্টরির সকল কাজ রাত 8টার মধ্যে শেষ করতে বলা হয়েছে। গ্রাম হওয়ায় তুমি মেয়েদের আলাদা সেফটি দিয়েছ। তাহলে রুবি কেন ওখানে? এটা নিয়ে আমার সন্দেহ থাকে। তোমার থেকে জানতে পারি মিহির ওখানে নেই। সন্দেহ আরো বেশি বেড়ে যায়। রুদ্র জানালো মিহির সোনালির সাথে মিশে আছে কয়েক মাস ধরে। সন্দেহের পরিমাণ আরো বেশি বাড়ল। লোক লাগালাম রুবির পিছনে। মিহিরের মৃত্যুর কারণেই হয়তো রুবি কিছুদিন চুপ ছিল, তাই আমি ওকে ধরতে পারিনি। কিন্তু আমার লোক ওকে ফলো করত। ফর্মুলা পাবলিকের আগের দিন আমি জানতে পারি রুবি আসলে তোমার ফ্যাক্টরির মালিক হওয়ার জন্য এসব করেছে। ও নিজেও অনৈতিক কাজে যুক্ত। বীরের মৃত্যুর পর মিহির আর রুবি একসাথে সোনালির সাথে মিলেছিল। মিহির চায় ফর্মুলা, রুবি চায় তোমার ফ্যাক্টরির দলিল, যেটা নিজের নামে করার চাবিকাঠি। আর সোনালি মেয়ে পেলে রুবিকে আরও কিছু কমিশন দিবে। লোভ দ্বিগুণ হওয়ায় ওরা রাজি হয়। তাই আমি আমার লোকদের বলি রুবিকে নজরে রাখতে। ওরা রাখে। রুবি এখানে আসার আগে আমার লোক আমাকে জানিয়ে দেয়। কিন্তু ও যে আমার মাকে নিয়ে এত নোংরা কথা সাজাবে বলবে এটা বুঝতে পারিনি। বুঝতে পারলে ওকে আমি অনেক আগেই শেষ করে দিতাম। শেষের কথাগুলো চোখমুখ লাল করে বলল রাজ। মায়া রাজের হাত দুটো ধরে বলে, আমাদের ইচ্ছা পূরণ হয়েছে মন্ত্রী মশাই। আর কোনো বাধা নেই। চলো তাহলে বাড়ি ফেরা যাক। আমাদের বাড়িতে কাল বোনেদের বিয়ে হবে। মায়া আর রাজ উঠে বসলো গাড়িতে। জানালাটা একটু খুলে শেষ শত্রুকে দেখে নিল মায়া। মনে মনে ভাবল, আদৌ কি শত্রু দমন হয়েছে, নাকি মা যেটা বলেছিল ওটাই ঠিক। শত্রুর কোনো শেষ নেই। জীবন যতদিন আছে শত্রু ততদিন থাকবে, সে যেভাবেই হোক না কেন। আশ্রমে এসে পৌঁছেছে সবাই। কাজী এসেছে মাত্র, সাথে রেজিস্ট্রার নিচেও। আজ কাজী ও রেজিস্ট্রার দুজনেই পরিপাটি হয়ে এসেছে। তাদের মুখেও হাসি। মায়ারাজ আর মিলি তারেকের বিয়ের সময় যেমন পাজাকোলা করেছিল তেমন আর এবার হয়নি। মায়ারাজের বিয়ের সময় তো তাও শীত ছিল তাই সোয়েটার পরা ছিল, কিন্তু মিলি আর তারেকের বিয়ের সময় গরম থাকায় কাজী লুঙ্গি আর রেজিস্ট্রার হাফ প্যান্ট পরেছিল। কাজী আর রেজিস্ট্রার দুজনের কাজ করছে, কাগজপত্র দেখছে। রাজ আসতেই ওরা দুজনে দাঁড়ালো। রাজ ওদেরকে দেখে সাথে সাথে ফ্লাইং কিস দিল। কাজী হকচকিয়ে গেল। রেজিস্ট্রার বিষম খেল। রাজ এবার ওদের কাছে এসে বলে, ভয় নেই বুইরাগুন। তোমরা এবার তোমাদের বউকে বিয়ে সুখে থাকতে পারো। কারণ আমার মায়াবতী আমাকে বাবা বানিয়ে দিয়েছে। শান্তির নিঃশ্বাস নিল দুজনে। মাঝে মাঝে এরাও মায়ার মতো করে ভাবে, এই ব্যাটাকে মন্ত্রী বানালো কে। অবশেষে 2 জোড়া বিয়ে সম্পন্ন হলো। 4 জনের মুখ থেকে কবুল শুনে এখন ওরা রেজিস্ট্রি করে নিল। এখন সবাই আনন্দে মেতে আছে। ঢাক ঢোল পিটিয়ে সবাই নাচ করছে। রাজ মানিক রুদ্র যেন একটু বেশি নাচতে থাকে। একজন নাচতে থাকে বাবা হবে বলে, আরেকজন নাচতে থাকে শখের নারীর স্বামী হয়েছে তাই। আর মানিক সে তো খুশিতে সামিল। বাচ্চা সহ আরো অনেকে নাচতে শুরু করেছে। নাচের মধ্যে রুদ্র দেখল মিলি হাসি মুখে দেখছে সবাইকে। রুদ্র এসে মিলির হাত ধরে বলে, আয় বোন, ভাইয়ের বিয়েতে নাচবি। ক্ষণিকের জন্য রুদ্র ভুলে গেছিল সব। মিলির মুখের রিয়েকশন দেখে মনে পড়ল। কিন্তু কোনো বিপরীত ভঙ্গি না দেখিয়ে হাসি মুখেই মিলিকে নিয়ে নাচতে থাকে রুদ্র। মিলিও এবার বাজনার তালে তালে 2 হাত উঁচু করে নাচতে থাকে। আদ্রকেও নিয়ে এসেছে রুদ্র। রাজ তার 2 বোনকে নিয়ে এসেছে। তারেক আর পিয়াসকেও টানতে টানতে নিয়ে এসেছে রাজ ও রুদ্র। সবাই একসাথে এখন নাচতে থাকে, মুখে হাসি ফুটিয়ে রেখেছে।
মায়া ওর পেটে হাত দিয়ে ওদের দেখছে। মৌয়ের কোলে প্রলয়। এখনো অতটা সুস্থ না মৌ। তাই প্রলয়কে নিয়ে বসে আছে একটি চেয়ারে। পিয়াসকে সহ সবাইকে আনন্দ করতে দেখে হেসে দেয় মৌ। কিছুক্ষণ পরপর প্রলয়কে দেখতে থাকে। সবার আনন্দের মাঝে মৌ ডাকে মায়াকে। বলে, দেখো আপু, বাবুটা কি শুরু করেছে। এখনই বাবা মামাদের নাচ দেখে হাত লাফাচ্ছে। তা হবে না ওদের মতো। বাবা মামা কেউ কি কম। ওদের সন্তান ওদের মতোই হবে। তোমার মন্ত্রী মশাইয়ের সন্তানও কি তাহলে এমন হবে আপু? যেমনটা তোমার মন্ত্রী মশাই আছে। কানলা দিয়ে ঠিক করে দিব। হু হু করে হেসে দেয় মৌ। সবার আনন্দের মধ্যে এখন মাহমুদ সর্দার যুক্ত। সবার সাথে হাসি মুখে নাচগান করছেন ঠিকই, কিন্তু মনে মনে তিনিও মোহন সর্দারকে অনুভব করছেন। নাচতে নাচতে তার চোখের কোণা থেকে পানি পড়তে থাকলো। কেউ দেখেনি এই পানি। কিছুটা দূরে এসে দাঁড়ালেন তিনি। কল্পনা করলেন দূরে দাঁড়িয়ে পাঞ্জাবি পরে হাসছেন মোহন সর্দার। ভাইকে কল্পনায় দেখলেও নিজের কাছে বাস্তব মনে হতে থাকে। মোহন সর্দার হাসছেন আর মাহমুদ সর্দারের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কাঁধে কারো স্পর্শ পেতেই মাহমুদ সর্দার দেখলেন রাজ তার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাবার চোখের পানি মুছে দিল রাজ। বাবাকে কিছু না বলে শুধু জড়িয়ে ধরে। তারপর বলে, মেয়েদের বিদায় দিতে হবে তো। চলো এখন। মাহমুদ সর্দার সবার সামনে আসলেন। সিয়া আর হিয়া এবার তাদের বাবাকে জড়িয়ে ধরেছে। সন্ধ্যা হয়ে এসেছে। এখন বাইরে থাকা কারো জন্যই ভালো না। আরও কিছু নিয়ম কানুন আছে, যেগুলো শ্বশুর বাড়িতে যেয়ে পূরণ করবে ওরা। তাই এত তাড়াহুড়া। বিদায়ের কথা শুনতাই কান্না শুরু করে দিল সিয়া আর হিয়া। মাহমুদ সর্দারের দুই কাঁধে দুই মেয়ে। হিয়া তো কান্নারত কণ্ঠে বলেই দেয়, সিয়া গেলে যাবে। কিন্তু আমি যাব না। রুদ্র ভাই তো এই বাড়িতেও ছিল এতদিন। এখনো থাকবে। আমি আমার বাবা মায়ের কাছে থাকব। হিয়ার কথা শুনে সিয়া হিংসাতুক কণ্ঠে বলে, তোর কথায় হবে নাকি? আমি নিজেও বাবাকে ছেড়ে যাব না। সবাই হাসবে নাকি কান্না করবে বুঝতে পারছে না। সিরিয়াস মোমেন্টেও এদের দুই বোনকে যুদ্ধ করতে হয়। দুই বোন কথা কাটাকাটি করতে শুরু করেছে। শেষ হওয়ার নাম নেই। না পেরে দুঃখী দুঃখী মনের রাজ এবার বলেই দেয়, ব্যাটা আদ্র আর রুদ্র। এখন চলতেই থাকবে এদের যুদ্ধ। তোমরা থেমে থেকো না। বড়েদের এভাবে ভেঙ্গে পড়ল চলবে না। সোজা মিশন শুরু করে দিতে হয়। তোমরাও তাই করো। রাজের এহেন কথায় দুই ভাই একে অপরকে দেখে তাদের বউদের পাজাকোলা করে নিল। কাজী বসেই ছিল চেয়ারে। ভালো সেবা যত্ন পেলে কি আর যেতে চায়। বসে বসে মিষ্টি খাচ্ছিল সে। আদ্র আর রুদ্রের এমন কাজে কাজী খুব খুব করে কেসে দিল। মাহমুদ সর্দার যেন পালাতে পারলে বাঁচে। এতদিন ছেলে বৌমা ছিল, এখন তার দুই জামাই হাজির। মনে মনে বলেন, আমার কপালেই এমন কেন জুটল। ছেলে আর বৌমা কি কম নির্লজ্জ ছিল। এখন জামাই দুটোকেও নির্লজ্জের তালিকায় রাখতে হলো। সিয়া আর হিয়া লাফাতে লাফাতে বলে, ছাড়ো। আমরা বাবার কাছে যাব। বাবা দেখো তোমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে। বাঁচাও বাবা বাঁচাও। তোমার থেকে তোমার মেয়েদের নিয়ে যাচ্ছে। রাজ এবার ধমক দিয়ে বলে, দিলমে লাড্ডু ফোটানোর সময় মনে ছিল না বাবার কথা। আমার মতো অকালে আইবুড়ো থাকলে বুঝতে, বিয়ে না করার কি জ্বালা। বিয়ে দিয়েছি, এবার সুখে সংসার করো। বাবাকে তো আমি দাদু বানিয়েছি, তোমরাও নানু বানিয়ে দিও। মাহমুদ সর্দার আর দাঁড়ালেন না ওখানে। ছেলে এখন বাবা হবে। তাকে জনসম্মুখে শাসন করা বেমানান। লাজুলজ্জার মাথা খেয়ে তিনি মালিনীর হাত ধরে চলে গেলেন। কাজী এবার মুখে আটকে থাকা মিষ্টি গিলে নিল। পাশে থাকা রেজিস্ট্রারকে ফিসফিস করে বলে, বুঝলে ভাই, এই পরিবার পুরাই পাগল। এই পাগলের পাল্লায় যে পড়বে তার জীবন ওখানেই শেষ। তাই আর বলতে। দেখছেন না মাহমুদ সর্দারকে। নিরীহ লোকটির কপালে কি না পাগলের ছানা জুটল। সিয়া আর হিয়াকে গাড়িতে উঠিয়ে দরজা লাগিয়ে দেওয়া হয়। গাড়িতে উঠে দুই বোন দুই দিকে মুখ ফুলিয়ে আছে। আদ্র আর রুদ্র কম নাকি? আদ্র ড্রাইভিং সিটে বসে আর তার পাশে রুদ্র। ওরা ওদের মতো গাড়ি চালাচ্ছে আর গল্প করছে, এদিকে সিয়া ও হিয়া মুখ ফুলিয়ে বসে আছে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর রুদ্রকে ইচ্ছামতো মারতে থাকে হিয়া। জোরে জোরে বলে, এমনিতেই নষ্ট পুরুষ ছিলেন, এখন নষ্ট জামাই হলেন। শ্বশুরের সামনে এমন কেউ করে? হিয়ার মার খেতে খেতে রুদ্র বলে, অরে আমার বউরে। আমার শ্বশুরকে নিয়ে তো তোদের এত চিন্তা ছিল না।
কান্নাকাটি করে সোজা চলে আসলেই হতো। তা না করে দুই বোন ঝগড়া করে আমাদের বাসরের টাইম পিছিয়ে দিচ্ছিলি। তাই বলে বাবার সামনে এভাবে পাজাকোলা করবেন? এখন যে কত কাজ করতে হবে জানিস? তাতেই 12টা বেজে যাবে। বাসরটা কি ঠিকভাবে পেতাম তোদের জ্বালায়? আপনি কিন্তু ঠোঁটকাটা হয়ে যাচ্ছেন রুদ্র ভাই। রাখো তোর ঠোঁটকাটা। কত টাকা খরচ করে বিয়ে করলাম। কথায় বাসর করে টাকা উসুল করব তা না বউয়ের নিকা কান্না দেখতে হবে। ধুর, তাহলে টাকা খরচ করে তোদের পার্লারে সাজিয়েছি কেন? পার্লারে সাজিয়েছি কারণ ওই রূপের জাদুতে বাসর এনজয় করব। উল্টো তোরা আমার শ্বশুরের কাঁধে কাজল মাখা কালি পানি মাখায় ব্যস্ত ছিলি। হিয়া আর চোখে দেখল আদ্রকে। দুলাভাই আবার ভাসুর, তার সামনে মান সম্মান রাখল না রুদ্র। তাই চুপ করে নিজের জায়গায় বসে পড়ল। রুদ্র পাঞ্জাবির গলা ঠিক করে কনফিডেন্ট এর সাথে আদ্রকে বলে, বুঝলে ভাই? বউয়েদের মুখ ফোটে রকেটের গতিতে। চুপ হয়ে যায় প্রেমের বাণীতে। বাসায় এসে ফ্রেশ হয়ে হিয়াকে কল দিল মায়া। সিয়া এখনো ব্যস্ত। বাসায় পৌঁছেছে সবাই। হিয়া নিজেই কল করে মায়াকে। তাই হিয়ার কল দেখে মায়া এখন ব্যাক করল। সোফায় বসে বসে হিয়ার সাথে কথা বলছে মায়া। ঠিক তখন রাজ এসে মায়ার কাছে বসে। মায়ার থেকে ফোন নিয়ে রাজ বলে, এই তোদের বরের কি বিরক্ত লাগে না? আমারই তো বিরক্ত লাগছে, আমার বউ আমাকে সময় না দিয়ে সবাইকে সময় দেয় তাই। হিয়া মুখটা বাচ্চাদের মতো করে বলে, এই তোমার ট্রেনিং পেয়ে ওই নষ্ট পুরুষটাও এখন লাগামহীন। উল্টা পাল্টা বকতে থাকে। বরকে নষ্ট পুরুষ বলতে নেই বন। আল্লাহ গুনাহ দেয়। চোখ ছোট ছোট করে মায়া বলে, এই এলি মন্ত্রী মশাই। চোখ টিপ দিয়ে মায়াকে রাজ বলে, বর শুধুই ভালোবাসার পুরুষ। নারীর একমাত্র শখের পুরুষ তার স্বামী। হিয়া টুক করে কল কেটে দেয়। কারণ এখন রুদ্র এসেছে। একবার যদি রুদ্র রাজের সাথে কথা বলতো তাহলে আজকের বাসরের সবকিছু রাজের থেকে আইডিয়া নিয়ে নিত। এটা হিয়া শিওর। দুজনেই যে লাগামহীন। কল কাটাতে রাজ ঠোঁটটা বাচ্চাদের মতো করে বলে, কি হলো? ফোন কাটলো কেন? লাগামহীন ভাইয়ের ফোন থাকলে এভাবেই কাটতে হয়। আচ্ছা আসো। কোথায়? আর কেন? বাবুর ঘুমের সময় আর তার বাবার প্রেমের সময়, তাই। ভয় নেই, আমার শখের বাথরুম বিলাস হবে না এখন। বলেই মায়াকে নিয়ে ঘুমাতে যায় রাজ। বাসরে ঘণ্টা দিয়ে বসে আছে সিয়া। অপেক্ষায় আছে আদ্র আসার। একটু আগে হাসপাতাল থেকে কল এসেছে। বেশিরভাগ মানুষ শুভ কামনা করছে তাকে। অবশেষে সিয়ার অপেক্ষার অবসান ঘটিয়ে রুমে এলো আদ্র। রুমে এসেই পকেটে থাকা বন্দুক বের করে। সিয়া ঘণ্টার ভিতর থেকে দেখেই ভয় পায়। শুকনো ঢুক দিলে বলে, আপনি কি বাসরে খুন করবেন? ঠোঁট প্রসারিত করে হাসে আদ্র। সিয়ার পাশে বসে। বন্দুকটা পাশের টেবিলে রেখে বলে, এটা সেফটির জন্য ছিল। আশেপাশে অনেক শত্রু ঘোরাফেরা করে তাই। বিয়েতে এটা আপনি সাথে করে রেখেছিলেন। শুধু আমি একা না। রুদ্র, তাছাড়া তোমার ভাই রাজ, ভাবি মায়াও বন্দুক ক্যারি করে। কই, আমি তো করি না বন্দুক ক্যারি। এই জন্যই তো তুমি আমার প্রেয়সী। বলেই সিয়ার ঘোমটা উঠিয়ে দেয়। সিয়াকে দেখে আদ্র বলে, মাশাআল্লাহ। আমার ভালোবাসা আমার প্রেয়সী। বলেই সিয়ার ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল। সিয়া লাজুক হাসি দিয়ে নিচে তাকিয়ে আছে। আদ্র সিয়ার দিকে তাকিয়ে বলে, তো আমরা বাবু নিব কবে? সিয়ার এবার লজ্জাটা দ্বিগুণ বেড়ে গেল। আদ্র আবারও বলে, তুমি স্টাডি কমপ্লিট করার পর বাবুর প্ল্যানিং করি। কি বলো? মাথা নাড়িয়ে সম্মতি দিল সিয়া। আসলে সিয়া নিজেও এটাই চায়। ওর স্বপ্ন ডাক্তার হওয়া। আদ্র খুব ভালো করেই জানে। তাই তো এখন সিয়াকে এগুলো বলতে থাকে। হঠাৎ আদ্র সিয়ার হাত ধরে নিজের অতি নিকটে এনে বলে, বাবু আনবো, দেরি করে কিন্তু বউকে দূরে রাখি কি করে? প্রেম ভালোবাসা চলতেই থাকবে। যদি বাবু হয়। আদ্র হেসে দেয়। বলে, আল্লাহর ইচ্ছাকে কবুল করতে হবে। তবে বাবু না হওয়ার চেষ্টা করব। হয়ে গেলেও বাকি আমরা আছি তো। বলেই সিয়াকে নিয়ে মত্ত হয় আদ্র। রুদ্রের ঘরে এসে হিয়া অবাক হয়ে যায়। বড় একটি বুকশেলফ। যেটাতে নতুন নতুন উপন্যাসের বই। খাট থেকে রজনীগন্ধার সুবাস, আবার বুকশেলফ থেকে নতুন বইয়ের। হিয়ার তো আনন্দের শেষ নেই। রুদ্র এসে দরজা লাগিয়ে দিল। আজ থেকে হিয়া আর রুদ্র এক ঘরে থাকবে। ভাবতেই অন্যরকম অনুভূতি কাজ করল হিয়ার মনে। রুদ্র ধীরে ধীরে হিয়ার কাছে এগিয়ে আসে। হিয়া হাসি হাসি মুখে তাকিয়ে আছে। হিয়ার মাথায় ঘোমটা নেই।
ও এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওর বুকশেলফ। রুদ্র ওর ওষ্ঠ হিয়ার নিকটে নিতে আসতেই হিয়া হাত দিয়ে আটকে দেয়। রুদ্র ভ্রুকুটি করে। হিয়া বলে, আমি ধূমপান শোষণ করতে রাজি নই রুদ্র ভাই। হিয়ার কোমর শক্ত করে ধরে রুদ্র হিয়াকে নিজের কাছে নিয়ে আসে। কোনো দূরত্ব রাখে না। হিয়া হাঁসফাঁস করছে। রুদ্র দেখছে। রুদ্রের বুকের দিকে হিয়া নাক, যার ফলে হিয়ার নিঃশ্বাসের গরম আভাস পাচ্ছে রুদ্র তার বক্ষে। রুদ্র এবার নেশাতুর হয়ে হিয়াকে বলে, আজকে আমি আমার হিয়া পাখিকে শোষণ করব, তাই ধূমপান শোষণ করিনি। বউয়ের ওষ্ঠকে আঁকড়ে নিতে পারলে ধূমপানের প্রয়োজন হয় না হিয়া পাখি। মনে পড়ে যায় পুরনো কথা। কত কিছু বলতো রুদ্র। আজ আবারও মনে পড়ল। রুদ্র এবার দেরি না করে হিয়ার ওষ্ঠে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল। নিজের ইচ্ছামতো শখ মিটিয়ে নিল রুদ্র। হিয়া বাধা দিল না। শুধু চোখ বন্ধ করে আছে। হিয়ার এবার দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। রুদ্র উপলব্ধি করল। তাই ছেড়ে দিল হিয়াকে। এখনো চোখ বন্ধ করে আছে হিয়া। লজ্জা লাগছে তার। রুদ্র দেখছে তার হিয়া পাখিকে। হিয়ার দুই গাল ছুঁয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। হিয়া বুঝল তার রুদ্র সরে গেছে। তাই চোখ খুলল। রুদ্র বলে, আজ রাত জাগবি হিয়া পাখি? হিয়া কিছু বলে না। রুদ্র বলে, ওই দেখ, তোর আর আমার চায়ের সাথে প্রেমের সম্পর্কের গভীরতা বৃদ্ধির ব্যবস্থা করেছি। রুদ্রের চোখের ইশারা পেয়ে হিয়া বিছানার পাশের টেবিলের দিকে তাকালো। ওখানে 2টি কাপ ও একটি ফ্ল্যাক্স আছে। হিয়া এবার দাঁত বের করে মিষ্টি হাসি দিয়ে বলে, চায়ের সাথে চন্দ্রবিলাস। হ্যাঁ, আমার আর হিয়া পাখির বাসর হবে খুবই স্পেশাল ভাবে। আমি আমার হিয়া পাখির মনের মতো করে তার রাজত্ব সাজিয়েছি। তোর না তোমার আর আমার একত্রে গড়ে উঠবে এই রাজত্ব। বলেই হিয়াকে নিয়ে চলে যায় ব্যালকনিতে। ওখানে একটি টেবিল ফ্যান ও কিছু ফুল আছে। ফ্লোরে খুব সুন্দর করে বিছানা পাতা। হিয়াকে বসিয়ে দিয়ে রুদ্র ঘরে যায়। চায়ের ট্রে নিয়ে আসে। ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিয়ে চা ঢালে কাপে। হিয়াকে একটি কাপ দিয়ে রুদ্র নিজেও একটি কাপ নেয়। দুজনে চাঁদ দেখার সাথে চা উপভোগ করছে। রুদ্র নিজের কাপের চা অতি দ্রুততার সাথে শেষ করল। তারপর হিয়ার কাপ নিয়ে চুমুক দিল। হিয়া বলে ওঠে, পুরনো অভ্যাস এখনো গেল না আপনার রুদ্র ভাই? তেতে উঠল রুদ্র। হিয়ার দিকে ঘুরে জোরে ঝাড়ি মেরে বলে, কোন বালের ভাই লাগি আমি তোর? সেই ধরে ছায়াকে বলে, যাচ্ছিস ভাইয়া? স্বামী হই আমি তোর। ওগো হেগো এসব বলবি? ভাইয়া বলবি না একদম। রুদ্র যে রেগে আছে বুঝতে পারল হিয়া। মুখটা ভোঁতা করে বসে আছে হিয়া। রুদ্র এবার হিয়াকে দেখে নিল আর চোখে। বুঝল একটু বেশিই বলেছে। হিয়ার বাহু ধরে টান দিয়ে নিজের কাছে এনে রুদ্র বলে, এভাবে স্বামীকে ভাইয়া ভাইয়া বললে তো আমাদের বাবুরা কনফিউজড হয়ে যাবে। কখনো আমাকে বলবে মামা, কখনো তোমাকে বলবে ফুফু। বাবা মা হয়ে এসব শুনতে কি ভালো লাগবে বলো? ভালোভাবেও বলা যেত। এভাবে কেউ বকে, তাও কি না বাসর রাতে? রুদ্র মেকি হাসি দিয়ে বলে, বাসরে বকেছি বলে রাগ করেছ বউ? রুদ্রের শয়তানি বেড়েছে, বুঝল হিয়া। হেসে দিল নিজেও। রুদ্রের বক্ষে মাথা রেখে চাঁদের দিকে তাকিয়ে থাকে। রুদ্র নিজেও হিয়াকে বক্ষে রেখে চাঁদ দেখছে। এভাবেই কাটাতে চায় আজ তাদের বাসর। কেটে গেল কয়েক মাস। আজ মায়াকে নিয়ে সবাই ব্যস্ত। তাড়াহুড়া লাগিয়েছে হাসপাতালে যাবে বলে। পেটের ব্যথা বেড়েছে মায়ার। গাড়িতে করে মায়াকে উঠিয়ে রাজ পাশে বসে থাকে। এই কয়েক মাসে মায়ার রাগ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গরু খাটানো খাটিয়েছে রাজকে। রাতে ঘুম থেকে উঠিয়ে মায়ার জন্য রান্না করা, মিটিং বাদ দিয়ে মায়াকে সেবা করানো, কোনো কিছু বাদ যায়নি রাজের। এখনো দৌড়াদৌড়ি করছে রাজ। এই তো মায়াকে কেবিনে ঢুকিয়ে অন্যদিকে কাজ করছে। লোক দিয়ে অগ্রিম রক্ত এনে রেখেছে। বেশি বেশি ফল ও খাবার কিনে এনেছে। কিন্তু মায়ার খোঁজ নেই। অপারেশন চলছে ভিতরে। বাইরে দাঁড়িয়ে আছে পুরো পরিবার। চিন্তায় আছে মায়ার জন্য। রাজ তো এখন মাহমুদ সর্দারের পাশে ছাড়া কোনো জায়গায় যাচ্ছেই না। মন খারাপের সময় বাবা একমাত্র আস্থা রাজের জন্য। মাহমুদ সর্দার রাজের হাত ধরে বসে আছেন। বারবার সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ আছেন, তিনি দেখছেন। তুমি চিন্তা করো না, যেটা হবে ভালোর জন্যই হবে। নিরাশ হতে নেই। মায়ার জন্য চিন্তায় শেষ রাজ। মায়াবতীর কিছু হলে সে কিভাবে থাকবে? এমনি মায়ার ব্রেইনের সমস্যা আছে। ছোট থেকেই মায়ার মাথায় চাপ পড়লে সবকিছু এলোমেলো করে দেয় সে। রাজের সাথে সংসার হওয়ার পর এই সমস্যাগুলো আর দেখা দেয় না। রাজ যেন মায়ার ঔষধ।
কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর মুড সুইং এত ছিল যে টিভিতে কোনো মেয়ে খবর পাঠ করছে তার দিকেও রাজ তাকাতে পারবে না। কারণ মায়া এখন দেখতে আগের মতো নেই। খবর পাঠিকা বেশি সুন্দরী। রাজ অনেক বলেও বোঝাতে পারেনি যে তার চোখে তার মায়াবতী সেরা। এই অতিরিক্ত রাগের জন্য অধিক মাত্রায় ঔষধ দিতে হয় মায়াকে। সাথে করে বাচ্চার ব্যাপার তো আছেই। সব মিলিয়ে রাজ এখন নার্ভাস। একজন মন্ত্রী নার্ভাস হয়ে বসে আছে। 2 দিন পর তার ইলেকশন। কিন্তু সে সব ছেড়ে তার মায়াবতীকে নিয়ে ব্যস্ত। রাজ এক মনে ফ্লোরের দিকে তাকিয়ে মায়ার কথা ভাবছে। এর মধ্যেই অপারেশন রুমের দরজা খুলে যায়। মালিনী আর শাহানা পারভিন এগিয়ে যায়। রাজ এখনো নিচে তাকিয়ে। মাহমুদ সর্দার রাজকে হালকাভাবে ধাক্কা দিয়ে বলে, অপারেশন কমপ্লিট রাজ। রাজ ফ্লোরের দিকে তাকিয়েই বলে, মায়াবতীর কি অবস্থা? সাধারণত নার্স দরজা খোলার সাথে সাথে সবাই বাচ্চার খোঁজ করে। কিন্তু রাজ তার বাচ্চার খোঁজ না নিয়ে মায়াবতীর খোঁজ নিচ্ছে। ডাক্তার পাশে ছিলেন। তিনি হালকা হেসে বলেন, আপনার ওয়াইফ একদম ঠিক আছেন। এখন রেস্ট নিচ্ছেন। বাবুকে দেখবেন না। মায়াবতী ঠিক আছে শুনে কলিজা ঠান্ডা হলো রাজের। বাবুর কথা মনে পড়তেই উঠে দাঁড়ালো। বাচ্চাটা কান্না করছে না। কিন্তু ছোট্ট ছোট্ট হাত পা গুলো ছোটাছুটি করছে। রাজ এগিয়ে এসে দেখল ওর ছোট্ট বাবুটাকে। ফর্সা দেহে রক্ত জমাট হওয়ায় লাল লাল আভাস। ডাক্তার বলেন, ছেলে বাবু হয়েছে আপনার। মাশাআল্লাহ অনেক সুন্দর। রাজ বাবুকে নিতে ভয় পাচ্ছে। বলে, ও যদি ব্যথা পায়? আমি নিতে পারবো তো। শাহানা পারভিন এসে বাবুকে নিয়ে রাজের কোলে দিলেন। তারপর বলেন, ভয়ের কিছুই নেই। প্রথম প্রথম এমন মনে হয়। নে এবার বাবুর কানে কানে আজান দে। রাজ নিল আর বাচ্চাকে 2 হাত ধরে বাচ্চাকে নিয়ে কানের কাছে মুখ নিয়ে আজান দিতে থাকে। তারপর বলে, মাশাআল্লাহ আমার বাচ্চাটা। আমার মেহরাজ। আমার আর মায়াবতীর কলিজা। আজ থেকে তোমার নাম মেহরাজ সর্দার। মেহেরুন জাহান মায়া আর শাহমীর রাজের মিলনে মেহরাজ নাম ঠিক করে রেখেছিল মায়ারাজ। সবাই খুশি হলো। রাজ কিছু একটা ভেবে বলে, ও কান্না করছে না কেন? এতক্ষণ কান্না করছিল। মায়া ম্যামকে কোলে নিয়ে শান্ত করে। আমরা দিতে চাইনি। বয়স করার পর বাইরেই আনতে চেয়েছি বাবুকে। কিন্তু মায়া ম্যাম জোর করলেন। তিনি তো ঘুমের ঔষধটা নেননি। তাই জেগে আছেন। আবার অবাস করে নেননি তার পেটের দিকটা। তার কথা তিনি অনুভব করবে এই বাচ্চা আসার ব্যথাটা। মেহরাজকে মাহমুদ সর্দারের কোলে দিয়ে রাজ বলে, আমি আমার মায়াবতীর সাথে দেখা করব। ওকে। রুমের ভিতর আসলো রাজ। মায়ার হাতে ক্যানোলা। শরীরে রোগীদের পোশাক। 2 পাশে বিনুনি করা। বিনুনি করে দিয়েছিলেন শাহানা পারভিন। সকালের দিকে মায়ার মাথায় তেল দিয়ে বিনুনি করে দেন। মায়ার এই গর্ভাবস্থায় শাহানা পারভিন মায়ার চুলের যত্ন নেন। আগের সেই কাঁধের ছোট ছোট চুল এখন মাজা অবধি লম্বা। বিনুনি ঝুলে আছে নিচের দিকে। রাজ এসে মায়ার 2 গাল ছুঁয়ে মায়ার ললাটে ভালোবাসার ছোঁয়া দেয়। মায়া বলে, তুমি ডিপ্রেশনে ছিলে মন্ত্রী মশাই। রাজ এখনো কাঁপছে। চিন্তার রেশ কাটতে সময় লাগবে। মায়া হার্টবিট শুনতে পাচ্ছে। পাবে না কেন? রাজ যে তার খুব কাছে। রাজ মায়ার ঠোঁটজোড়া স্পর্শ করতে করতে বলে, আব্বে এই মায়াবতী। কি ভাবো তুমি এই মন্ত্রীকে? এই মন্ত্রীর বক্ষের রানীর কিছু হলে সে কি আদৌ ঠিক থাকতে পারে? মায়া সাথে সাথে জড়িয়ে ধরে রাজকে। রাজ এবার শান্তি পায়। বুকটা এবার হালকা হালকা লাগে। বাড়ির সবাই এসেছে মায়াকে দেখতে। সাথে এনেছে মিষ্টি। এক এক করে সবাই এখন ওখানেই হাজির হয়। বাচ্চাকে সাথে নিয়ে কিছু ছবি তুলে নেয়। 3 দিন পর আজ মেহরাজ ও মায়াকে নিয়ে বাড়িতে ফিরল সবাই। হলরুমে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ছোট্ট প্রলয় গুটি গুটি পায়ে হামাগুড়ি দিয়ে খেলছে। বেলুন দিয়ে চারপাশ সাজানো। প্রলয় এদিক ওদিক বেলুনগুলো নিয়ে খেলছে। মৌ মাঝে মাঝে আটকাচ্ছে আবার মাঝে মাঝে ওকে খেলতে দিচ্ছে। প্রলয়ের এখন 10 মাস বয়স চলে। মেহরাজকে কোলে নিয়ে মায়া বসে তার আসনে। মেহরাজ কান্না করে দেয়। মেহরাজ হয়েছে খুবই দুষ্ট। ওকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করলে খুশি হয় কিন্তু বসে পড়লেই কান্না করে। এই যে এখন কান্না করছে। মায়া কান্না থামানোর চেষ্টায় আছে। রাজ নিজেও মায়ার পাশে বসে মেহরাজকে নিয়ে খেলা করতে শুরু করে। কিন্তু সে বসে থাকবে না বলে কান্না করছে। অনেক জোরে জোরে কান্না করছে বলে প্রলয় খেলা বাদ দিয়ে তাকালো মেহরাজের দিকে। দেখতে পেল ছোট্ট বাবু কান্না করছে।
নিচে হামাগুড়ি দিয়ে মেহরাজের কাছে আসে প্রলয়। সবাই দেখেও চুপ আছে। বাচ্চারা কি করে এটা দেখতে চায়। প্রলয় এসে তার ছোট হাত উঁচু করে না বোঝা কণ্ঠে বলে, বাবা বব বাব্বোকা। বাবু কান্না করে। মায়া প্রলয়কে কোলে নিতে যায়। রাজ বলে, তুমি নিও না, আমি ওকে কোলে নিচ্ছি, তুমি মেহরাজকে নেও। বলেই মেহরাজকে কোলে নিয়ে মায়ার দিকে এগিয়ে দেয়। প্রলয় তার হাত দিয়ে মেহরাজের হাত ধরে। মেহরাজ এতক্ষণ চোখ হিচে কান্না করতে থাকে, কিন্তু নতুন কোনো স্পর্শ পেয়ে কান্না থামিয়ে চোখ মেলে তাকালো। প্রলয় এখনো ঠোঁট উঁচু করে বলে, বাবু বাবু। হেসে দেয় মেহরাজ। প্রলয় নিজেও হাসে। শাহানা পারভিন ওদের পাশেই দাঁড়িয়েছিলেন। দুই ভাইয়ের এই ভালোবাসা দেখে বলেন, ভাইয়ে ভাইয়ে মিলে গেছে, আর কিছু লাগে না এখন। এরা দুই ভাই দুইজনের ছায়া হয়ে থাকবে। সর্দার বাড়ির দুই রাজপুত্র, প্রলয় আর মেহরাজ, সবাই মিলে আনন্দ করতে থাকে। হিয়া ওর পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। যদিও কিছু বোঝা যাচ্ছে না, যাবে কিভাবে। মাত্র তো 2 মাস। সিয়া এখনো বাবু নিচ্ছে না। এই 8 মাসে বাবু নেওয়ার চেষ্টা ওরা কেউই করেনি। ডাক্তারি পড়া শেষ করেই বাবু নিবে। হিয়া এসে মেহরাজকে কোলে নিতেই মেহরাজ তার ছোট্ট ছোট্ট পা দিয়ে লাথি দেয় হিয়ার পেটে। নরম তুলতুলে পা, তাই ব্যথা পায় না হিয়া। কিছুক্ষণ পর প্রলয় হাত দিয়ে আটকায়। এতে করে ছোট্ট মেহরাজ নাক সিটকাতে থাকে। বুঝিয়ে দিল সে রেগে আছে। রাজ এবার মায়ার কানে কানে মুখ দিয়ে বলে, আমাদের ছেলেটা হিয়ার পেটে ওভারে লাথি দিছে কেন? ও কি কিছু ইঙ্গিত করল? মায়া চোখ রাঙিয়ে বলে, আমাদের ছেলেটার মাত্র 4 দিন বয়স। তোমার এখনই ভাবা শেষ। বলা যায় না মায়াবতী। হয়তো আমাদের ছেলে এখন থেকেই ছক্কা মারতে চাইছে। আমার থেকেও দ্বিগুণ বউ পাগল হবে হয়তো। এই জন্য হিয়ার পেটে লাথি দিবে। এই শিক্ষা পেলে উচ্ছন্নে যাবে ও। আরে হয়তো নতুন অতিথির আগমনের অপেক্ষা সহ্য হচ্ছে না তাই। বি পজিটিভ। দেখে নিও হিয়ার বাবুর সাথে আমাদের মেহরাজ সব থেকে বেশি মিশবে। রাজের কোলে থাকা প্রলয় তার নিজের ছোট ছোট আঙুল কামড়াতে কামড়াতে তাকালো রাজের দিকে। রাজ এবার প্রলয়কে দেখে বলে, কি হলো তোমার বাপ? তুমিও কি কিছু বুঝেছ? প্রলয় ছোট মানুষ, সে কি আদৌ কিছু বুঝতে পারে? উহুম। কিন্তু তারপরও রাজের কথা শুনে হেসে দেয় প্রলয়। রাজ এই হাসি দেখে বলে, তো পিউ বেবি, তোমার বাচ্চাটাও আমার সাথে ফ্রি হয়ে গেল। কিন্তু তুমি আজও আমাকে বুঝলে না। পিয়াস এখন আর রাজের কথাতে লজ্জা পায় না, বরং তাল মিলিয়ে হাসতে থাকে। মেহরাজকে ওর দোলনায় শুইয়ে দিয়ে নিচে রাখে। প্রলয় খেলা করছে ওর সাথে। দুই ভাই খুব ভালোভাবে মিশে আছে। বাকিরা ওদের দেখতে দেখতেই অনুষ্ঠান শেষ করে। মেহরাজকে ফিডিং করিয়ে নিজেও ঘুমিয়ে গেছে মায়া। রাজ এসেছে মাত্র। কাল ইলেকশন ছিল, জিতেছে সে। রাজ জিতবে এটা নিয়ে রাজের একটা আলাদা অনুমান ছিল। রাজ সবার থেকে আলাদা। দেশের দরিদ্র ব্যক্তির কথা চিন্তা করে সবার পাশে দাঁড়ায় রাজ। কখনো কারো খারাপ অফারে রাজি না হয়ে বরং অসহায় লোকের হয়ে লড়াই করেছে। কয়েক মাস আগে দেশের কৃষিকাজে নতুন ফর্মুলা দিয়ে আরও বেশি উপকার করেছে। এমন মন্ত্রীকে তো জনগণ আশা করে। তাই এবারও ভোটে জিতে গেল রাজ। এখন আরও একটা মামলা দেখে আসলো সে। এসেই দেখল মায়া ঘুমিয়ে আছে, ডান হাত মেলানো। ওখানে ঘুমিয়ে আছে মেহরাজ। মেহরাজের গালে চুমু একে রাজ মেহরাজকে সরিয়ে পাশে রাখল। তারপর মায়ার সারা মুখে ওষ্ঠ বিচরণ করতে লাগল। রাজের এহেন কাজে মায়ার ঘুম ভেঙে গেল। একটু নড়ে উঠতেই রাজ বলে, দুষ্টুমি করতে নেই মায়াবতী। আমি ভালোবাসায় ভরিয়ে দিচ্ছি তোমায়। দুষ্টুমি করলে ভালোবাসার বেঘাত ঘটবে। ঘুম ঘুম চোখে মায়া বলে, শুরু হয়ে গেছে তোমার। এখনো 1 মাস বাকি আছে। এই 1 মাস আমার কাছে আসতে পারবে না। হাতে থাকা ঘড়ি খুলে পাশের টেবিলে রেখে মেহরাজকে দেখে নেয় রাজ। তারপর বলে, হ্যাঁ জানি। ওই 1 মাস হয়ে গেলে আমি আবারও শুরু করব। কি? বাথরুম বিলাস? এহ। না হ্যাঁ। এখন আমি তোমাকে নিয়ে টানা 2 কি 3 বছর বাথরুম বিলাসে মেতে থাকব। আমার লাখ টাকার বাথটাবের স্থান ফাঁকা রাখলে চলবে না। ওকেও সাক্ষী থাকতে হবে আমাদের প্রেমের। তারপর আমরা আবারও একটা বাবু নিব। লাগামহীন মন্ত্রী মশাই। মায়ার নাকে নাক ঘষে রাজ বলে, আমার মায়াবতীর একমাত্র লাগামহীন মন্ত্রী মশাই। তারপর বালিশে মাথা রেখে 2 হাত 2 দিকে এলিয়ে দিয়ে মায়াকে বলে, আমার বক্ষে তোমাকে স্বাগতম মায়াবতী। মায়া মাথা রাখে রাজের বক্ষে।
মায়ার মাথায় ওষ্ঠ ছুঁয়ে রাজপাশে থাকা মেহরাজের মাথায় হাত বলায় বিড়বিড় করে বলে, শেষমেশ পূরণ হলো আমার মায়াবতীর ইচ্ছা। মায়া মাথাটা দুলিয়ে বুঝিয়ে দিল, হ্যাঁ, পূরণ হয়েছে মন্ত্রী মশাইয়ের মায়াবতীর ইচ্ছা। সমাপ্ত। গল্প মায়াবতীর ইচ্ছা। লেখনীতে ইশরাত জাহান। অন্তিম পর্ব।